ছোটবেলা থেকে যত্ন করা হাঁটুর নিচ অব্দি লম্বা চুলগুলো যখন ওর এই ফাঁসের রশি হিসেবে ব্যবহার করতে দেখলো, মৃত্যু সন্নিকটে জেনেও হেসে ফেলল শ্রেয়া। এত জোরে পেঁচিয়ে ধরেছে তানিম চুলগুলো গলায়, শ্রেয়ার মনে হলো কণ্ঠার হাতটা বুঝি ভেঙেই গেছে। হাত পা ছোড়াছুড়ি করতে পারছে না, কারণ দুটো হাত পিসমোড়া করে ধরে রেখেছে ওর ননদ তান্নি, আর পা চেপে রেখেছে শাশুড়ি তনিমা বেগম। তাদের চোখে খেলা করছে খুনের নেশা। 50 লাখ টাকার জমি শুধুমাত্র এই মেয়ের জন্য হাতছাড়া হয়ে গেল। না হলে খুনি মাগ্গির মেয়েকে বাড়ির বউ কেন করবে তারা? আচমকায় বুঝে গেল শ্রেয়া, ওর শেষ সময় উপস্থিত। ওর কি এখন কালেমা পড়া উচিত? কই, ওর কালেমা মনে আসছে না কেন তাহলে? চোখে শুধু ওর বাবার চেহারাটাই ভেসে উঠল। আহা বাবা, তুমি থাকলে কি কারো সাধ্য ছিল তোমার মায়ের এই করুণ পরিণতির? আচ্ছা, ওরা যখন শ্রেয়ার বাবাকে মেরে ফেলেছিল, ওর বাবারও কি এতটাই কষ্ট হয়েছিল? ছোটবেলায় নানু গল্প করেছিল, জান কবজকারী ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম নাকি ভয়ঙ্কর দেখতে হন। কিন্তু শ্রেয়া দেখল, ওর সামনে কপাল থেকে দরদর করে ঘাম ঝরে পড়া, চোখ মুখ লাল হয়ে থাকা এক যুবককে, যার সঙ্গে মাত্র 3 মাস হলো বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডে এত কিছু মাথায় চিন্তা করে ফেলল মরণের প্রহর গুনতে থাকা শ্রেয়া। এবং বাকিরা ব্যস্ত তাদের কাজে, বরং খানিক বিরক্ত। তনিমা বেগম তো বলেই ফেলল, মাগির ঝির কই মাছের জান, মরেও না। সে কখন থেকে ধইরা রাখছি মাগিডারে। মায়ের কথা কানে যেতেই যেন একটু হাতটা শিথিল হলো তানিমের। চুলের বাঁধন ছেড়ে দিয়ে বলল, যা, এবারের মতো মাফ করে দিলাম। কাল তোর পিড়িতে নানা ভাইয়ের কাছে যাইয়া কইবি ওই জমি তোর অধিকার, ওইটা তোর লাগবো। এই তান্নি, সাইরা দে এবারের মতো বেশ্যা মাগির ঝিরে। বনের উদ্দেশ্যে হাত ছেড়ে দেওয়ার হুকুম করে সেখান থেকে সরে পড়ল তানিম। মুখ বেঁকিয়ে তনিমা বেগমও বিড়বিড় করতে করতে চলে গেলেন মেয়েকে সাথে নিয়ে। যেন শ্রেয়াকে মেরে ফেলা আপদ বিদায় করতে না পেরে অতীব হতাশ তিনি। আর কতদিন এই ব্যাটারে সহ্য করা লাগবে কে জানে। একে একে সবাই ঘর থেকে বের হতে উঠে বসল শ্রেয়া। এই যাত্রা ও কিভাবে বেঁচে গেল নিজেও জানে না। পুরো শরীর ব্যথায় জর্জরিত, কালশিটে দাগ শরীর জুড়ে। বাপাসের গালটাতে তানিম কতগুলো চড় মেরেছে তা হয়তো নিজেও জানে না। ডান চলে অসংখ্য ঘুষি মেরেছে। বছর 30-এর শক্ত সামর্থ্য যুবক তানিমের এক একটা ঘুষি দোলে উঠেছে শ্রেয়ার চারপাশ। পৃথিবীতে আল্লাহ তাআলা এখনো ওর জন্য পানি, আলো, বাতাস, খাদ্য রেখেছেন বলে ওর রুহ এই বেলা বের হয়ে যায়নি। তবে ওর মনে হলো শান্তি রাখতে ভুল করেছেন সৃষ্টিকর্তা। নয়তো 8 বছর বয়স থেকে ওর সবকিছু লন্ডভন্ড করে গেল কি করে? মায়ের আদর, বাবার স্নেহ, ভালোবাসা, সব কিছুতে পরিপূর্ণ শ্রেয়া আচমকা নিঃস্ব হয়ে গেল কিভাবে? চোখের সামনে ও সাজানো গোছানো রঙিন দুনিয়ায় কালি লেপটে গিয়েছিল। গলা থেকে ছাড়িয়ে চুলগুলোকে হাতে ধরে ডুকরে কেঁদে উঠে শ্রেয়া। কি যে করুণ সেই কান্না! পাথরেরও মন থাকলে হয়তো কেঁদে যেত, কিন্তু স্বামী নামক হিংস্র জানোয়ারের মন গলে না এই কান্নায়। উল্টো আশেপাশের লোক জানাজানি হবে এ অজুহাতে আরো একবার তেড়ে আসে তানিম। আবারও চুলগুলোকে দোলা পাকিয়ে শ্রেয়ার মুখের মধ্যে ঠেসে দেয়, যেন শব্দ করতে না পারে। তোর গলা দিয়ে আর একটা আওয়াজ বের হলে আজকেই তোকে তোর বাপের কাছে পাঠাবো, বেশ্যা মাগি। হুঙ্কার দিয়ে ওঠে তানিম। তানিম যেতে উঠে দাঁড়ায় শ্রেয়া। চুলগুলো মুখ থেকে বের করার সময় আবারও এক দফা হেসে ফেলল। সপ্তাহে 3 দিন মেহেদি পাতা, ডিমের সাদা অংশ আর জবা ফুল বেটে চুলে লাগাতো। মেথি ভিজানো নারিকেল তেল দিত, তাও আবার হোমমেড। সেই চুলই নাকি ওর মরণ রশি। মানুষ দুধ কলা দিয়ে কালসাপ পুষে ছোবল খায়, আর আমি মেহেদি পাতা, তেল, ডিম দিয়ে নিজের মরণ ফাঁদকে মোটা তাজা করেছি এত বছর ধরে। Shame on me. Yes, শ্রেয়া, have some shame in you. আয়নার সামনে দাঁড়িয়ে শ্রেয়াকে হাসতে দেখে চমকে গেলেন তনিমা বেগম। নিশ্চয়ই মাগি আজকের বদলা নিবে, এজন্য এত মার খেয়েও হাসছে। এত কিছু করে অন্তত এটুকু বুঝে গেছেন, জমি বা টাকা কোনোটাই এই মেয়ে চাইবে না। হাজার হোক এই মেয়ের রক্ত ভালো না, খুনি রক্ত। রক্ত কথা বলে এটা তো তিনি জানেন। আর এত অত্যাচারের পরও যখন এই মেয়ে জমি বা টাকা কিছুই আনলো না, তখন একে আর ঘরে রাখা ঠিক হবে না।
সিদ্ধান্ত স্থির করলেন তনিমা বেগম। এবার তিনি ফেলবেন তার তুরুপের তাস, ইংরেজিতে যাকে বলে ট্রাম্প কার্ড। আপন ভাবনায় ডুবে থাকা শ্রেয়া জানতেও পারল না আবার একটা ঝড় আসতে চলেছে। এই ঝড়ে এবার সবকিছু ধূলিসাৎ হবে। হুট করে চেঁচিয়ে উঠলেন তনিমা বেগম। বুদ্ধি করে সদর দরজা খুলে চেঁচামেচি শুরু করেছেন। মেরে ফেললো, মেরে ফেললো আমাদের, কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও আমাদের, মেরে ফেললো, এই ডাইনি মেরে ফেললো। মায়ের হঠাৎ চেঁচামেচি শুনে বেশ ভরকে ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলো তানিম। তানিয়া এলো ভাইয়ের পিছু পিছু। মায়ের কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, আবার কি নাটক? তনিমা বেগম ছেলেকে ইশারা করলেন তার সঙ্গে তাল মিলাতে। তাদের আহাজারিতে আশেপাশের ফ্ল্যাটের সবাই আসতেই কান্নার জোর আরো বেড়ে গেল তনিমা বেগমের। কেঁদে কেঁদে প্রতিবেশীদের যা বর্ণনা করলেন তার সারমর্ম হলো পরকীয়া আসক্ত শ্রেয়া। তার ছেলে লীলা খেলা হাতে নাতে ধরেছে বলেই শ্রেয়া তাদের মেরে ফেলার প্ল্যান করেছে, বিষ মিশিয়েছে চায়ে। ভাগ্যের সময় মতো তিনি দেখে ফেলেছেন, আল্লাহ সহায় ছিল বলে। প্রতিবেশীরাও আগ্রহ পেল। শ্রেয়ার রক্তই তো এমন। রাজিয়া নামক মহিলা যে কিনা নিজের মেয়ের সাথে তানিমের বিয়ের কথা বলেছিল, সে তো বলেই ফেলল, তোমরে তো আগেই মানা করছিলাম তানিমের মা, তখন শুনলা না আমাগের কথা। এই মাইয়া রক্ত হইল গিয়া খুনি গো রক্ত, তুমি ভালা মানুষই দেখাইলা, অহন বোঝো। আশেপাশের সবাই ঘাড় নেড়ে সায় জানালো, আর তনিমা বেগমকে সান্ত্বনা বাণী শোনাতে লাগলো। আচমকা চেঁচামেচিতে শ্রেয়া কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। মস্তিষ্ক কেমন জট পাকিয়ে উঠেছিল। সে হতবাক, তার এখন কি করা উচিত? সে কি এগিয়ে গিয়ে বলবে যে সে নির্দোষ? শ্রেয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে হাই হাই করে উঠল তনিমা বেগম। দেখছেন আপনারা, এই কালনাগিনী কেমনে ফোঁসফোঁস করছে এইখানে দাঁড়ায়। এরে আমি আর আমার ঘরে রাখবো না, আমাদের মেরে ফেলবে নষ্টা মাইয়া মেয়ে। বলতে বলতে তানিমকে খোঁচা দিলেন আঙুলের। এবার তানিম মুখ খুলল, কিভাবে শ্রেয়ার পরকীয়া ধরছে তার বিস্তারিত। অবশ্য যা যা বলল সেগুলো তো তার নেচার, শুধু নাম পাল্টে নিজের জায়গায় শ্রেয়ার নাম বলল। ততক্ষণে পুরো বিল্ডিং এর লোকজন হাজির। সে রাতে ক্লান্ত বিধ্বস্ত বহুগামী ব্যবসা উপাধি নিয়ে স্বামী নামক এক নরপশুর হাত থেকে ছাড়া পেল শ্রেয়া। যদিও তাদের ভাষ্যমতে শ্রেয়া নিজেই তার প্রেমিকের সাথে বের হয়ে গেল। ডিভোর্স পেপারটাও ছুড়ে দিয়েছিল তখনই। 800 কোটি মানুষ এবং 24,901 মাইল লম্বা এই দুনিয়ায় ওর কেউ নেই জীবনে। মা থেকেও নেই, বাবাহীন, অনাথ। মাথার উপর ছাদ নেই, কোথায় যাবে তারও ঠিক নেই। আল্লাহ তাআলা আত্মহত্যা মহাপাপ কেন করলেন? অবশ্যই তিনি সর্বজান্তা, সর্বশ্রেষ্ঠ। এসব কিছুই শ্রেয়ার মাথায় এলো না। মধ্যরাতে শুনশান নীরবতা ভেঙে ছুটে চলা মালবাহী ট্রাকগুলোর দিকে এক ধ্যানে খানিক সময় চেয়ে থাকলো শ্রেয়া। এই যানবাহনগুলোরও গন্তব্য আছে, শ্রেয়ার নেই। নিজের দিকে আরো একবার তাকালো শ্রেয়া। গায়ে অসংখ্য মারার দাগ। ছেঁড়া জামা কাপড়ে নিজেকে জঘন্য কীট মনে হলো ওর। চাইলে আবারও নানা ভাইয়ের কাছে ফিরে যেতে পারত, কিন্তু অসুস্থ মানুষটাকে আর কষ্ট দিতে চায় না সে। এর চেয়ে নানা ভাই জানুক শ্রেয়া প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে ভালো আছে। মামিদের কটু কথার মামাদের সম্পদের শরিকের পরিমাণ বাড়াতে চায় না সে। 8 বছর বয়স থেকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আর কত? তারাও তাদের জায়গা থেকে ঠিক। ভুল শুধু শ্রেয়া। বাবা মাহীন অনাথ দুনিয়ায় ভালো থাকে না। এসব ভাবতে ভাবতে চোখ বন্ধ করে এগিয়ে গেল দ্রুতগামী এক মালবাহী ট্রাকের দিকে। শ্রেয়াও থাকবে না আর এই নিষ্ঠুর ধরনীতে। আচমকা এক মেয়েকে ট্রাকের সামনে দেখে ভরকে গেল ট্রাক চালক রফিক। অভিজ্ঞ ট্রাক ড্রাইভার কয়েক সেকেন্ডে বুঝে গেল আসল কাহিনীটা। এভাবে কত জীবন সে যেতে দেখেছে। হার্ট ব্রেক চেপেও লাভ হলো না। ততক্ষণে ট্রাকের ধাক্কায় ছিটকে গিয়েছে 22 বছরের শ্রেয়া। অহেতুক ঝামেলা এড়ানোর জন্য ট্রাকের ড্রাইভার আরো গতিতে টান দিল। রক্তে মাখামাখি পুরো শরীর। নাক দিয়ে নেমে আসছে সরু রক্তের ধারা। মাথা ফেটে তাও রক্ত। বড্ড অভিমান থেকে বিদায় নিতে চাইল সুন্দর এই পৃথিবী থেকে শ্রেয়া নামক হতভাগ্য মেয়েটা, যেখানে ওর কেউ নেই। তবে ওই যে বলে না, ওপরওয়ালার খেলা। নিয়তিতে তিনি হয়তো শ্রেয়ার জন্য আত্মহত্যার মতো মহাপাপ লিখেন নাই। বিপ 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 এক নাগারে উৎকট শব্দটা কানে যেতেই চোখ মেলতে চাইল, কিন্তু মাথাটা যেন 10 মণ ওজন। চোখের পাতার ওজন এত হয় নাকি যে খুলে রাখাই যাচ্ছে না?
একটু নড়াচড়া করতে অসহ্য ব্যথায় ঝিমঝিমিয়ে উঠল শরীরটা। আশেপাশের পরিবেশ, সাদা বিছানা, ফিনাইলের কড়া ঝাঁঝালো গন্ধ, সবকিছু মস্তিষ্কে রেজিস্টার হতে কিছু সময় লাগলো। এতক্ষণে বুঝলো শ্রেয়া এখনো মরেনি, বেঁচে আছে। তার ছেলে সুরে নিজেই স্বকতোক্তি করলো, আসলে আমার কই মাছের প্রাণ, কিছুতেই যেতে চায় না। জীবনের সার্কাস আরো বাকি আছে নাকি? দূর থেকে কথা ভেসে আসছে কিছু। কালো শার্ট, নীল রঙা জিন্স পরিহিত এক পুরুষ কায়া। কালো লেদারের হাতঘড়িটা চমৎকার মানিয়েছে কবজিতে। পারফেক্ট আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে চলেছে ডিউটিরত ডাক্তারের সঙ্গে। ঘন হাস্কি স্বরে উদ্বিগ্নতার রেশ সুস্পষ্ট। When she will come in her sensed, doctor? She should have redeemed, but now it's been 6 days. She has not regained senses. Have patience, my boy. She is out of danger. She can redeem any time. Till then, pray for her. She has suffered a lot. Are you sure about it, doctor? ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। You have seen her windows. Surely it was attempt to murder, and thankfully she is in good hands now. Don't be so upset. ডক্টরের সাথে কথা বলে খুব কষ্টে নিজেকে সামলালো সাইফ। শরীরে রক্ত ফুটে ওঠা শুরু করেছে। হাতের কাছে পেলে তানিমকে হয়তো মেরেই ফেলতো, তবে এত সহজে ছাড় তারা পাবে না। আই উইল মেক শিওর তানিম, মরার জন্য ভিক্ষা চাইবি তুই? ক্রূর হাসি ফুটে ওঠে সাইফের ঠোঁটের কোণায়, যেন শিকারী কোনো বন্যপ্রাণী তার অবলা শিকারের সন্ধান পেয়ে আড়াল থেকে থাবা চাটছে। কেমন গা ছমছমে হিংস্রতা সেই চোখে। কেবিনের দরজা ঠেলে কাউকে ঢুকতে দেখে চকিতে তাকায় শ্রেয়া। বিস্ময়ে চেয়ে রয় যুবকটির দিকে। লম্বা চওড়া, শ্যামবর্ণে সুদর্শন যুবক, চুলগুলো খুব সুন্দর করে সেট করা, কালো শার্টে আরো সুপুরুষ লাগছে। চোখের কোণে ছোট্ট কাটা দাগ। শ্রেয়ার জ্ঞান ফিরে এসেছে দেখে চোখের তারা ছলছল হয়ে ওঠে যুবকটির। কখনো ভেবেছিল নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা এভাবে পাবে? তুই মানে আপনি কি সাইফ আহমেদ, খুলনাতে আমাদের পাশের বাড়ির ওই ছেলেটা? বিস্মিতভাবে জিজ্ঞেস করে শ্রেয়া। কি সৌভাগ্য আমার, ম্যাডাম দেখে আমায় চিনে ফেলেছেন। তো এত গাড়ি থাকতে শেষমেশ আমার গাড়িটাই পেলি ঝাঁপ দেওয়ার জন্য? ব্যঙ্গাত্মক বলে সাইফ, অথচ বুকের মধ্যে যেন ঢোল পিটাচ্ছে কেউ। কতকাল পর শ্রেয়ার দেখা পেয়েছেও, চিনতে একটু ভুল হয়নি। ছেলেটা যে আসলে শ্রেয়ার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। সাইফ বুঝতে পেরে শ্রেয়াও বলল, তুই ট্রাক ড্রাইভার, পড়াশোনা করিসনি তাই না? এজন্য ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করছিস? তা তুই চালক নাকি হেল্পার? ও হ্যালো ম্যাডাম, একটু অফ যান এবার। আমি পড়াশোনা শেষ করেছি, মাস্টার্স কমপ্লিট করে। রিচমন্ড ইউনিভার্সিটি থেকে আরও একটা মাস্টার্স করেছি। এত ফেলনা ভাববেন না আমায়। তাহলে ট্রাক চালাচ্ছিস কেন? এ কেমন মাস্টার্স পাশ করলি? বলে খিলখিল করে হেসে ফেলল শ্রেয়া, অথচ চোখের কার্নিশে জমা হলো জল। কতদিন পর হাসলো। তার মানে তুই ইচ্ছা করে ট্রাকের সঙ্গে প্রেম করতে গিয়েছিলি? এত পছন্দ হয়েছিল ড্রাইভারটাকে? জানিস লোকটার কত বড় ভুঁড়ি ছিল? তুই এখানে এনেছিস কেন আমায় সাইফ? থমথমে গলায় প্রশ্ন করল শ্রেয়া। ক্যানোলা লাগানো হাতটা আলতো করে নিজের হাতে তুলে নিল সাইফ। নরম গলায় বলল, আমরা সেই ছোটবেলা থেকে বন্ধু শ্রেয়া। আমার বন্ধু রাস্তায় পড়ে মরে যাবে আর আমি শুধু দেখব? বল আমাকে, তুই বল, আমি কি করতাম? তোর কাছে তো আমি সাহায্য চাইনি, কেন নিয়ে এসেছিস এখানে আমায়? তোর এত কষ্ট, তুই সুইসাইড করবি ভেবে নিয়েছিস? একবারও ভাবলি না আমার কথা? আমাকে বলতে পারতি। তোকে কত খুঁজেছি আমি জানিস। যেদিন তোর খোঁজ পেয়ে দেখা করতে গেলাম, তোর সেদিন বিয়ে ছিল। তোর বড় মামা আমাকে বলল তোর নাকি 6 বছরের সম্পর্ক ছেলেটার সাথে। তাছাড়া তোর মামা কেমন যেন এড়িয়ে গিয়েছিলেন আমাকে। 6 বছরের সম্পর্ক? কি বলিস এসব? তানিমকে বড় মামা খুঁজে এনেছিলেন। আর তুই হয়তো ভুলে গিয়েছিস আমার মা কি করেছিল। সে তো শান্তিতে আছে, অথচ নরক বানিয়ে গিয়েছে আমার জীবনটা। আমার কখনো মোবাইল ফোন ছিল না, ফেসবুক আইডি বা সোশ্যাল মিডিয়া আমার জন্য হারাম, যেন আমি আমার মায়ের মতো কাণ্ড ঘটাতে না পারি। কিভাবে খুঁজে পেতাম তোকে?
এসব কথা এখন থাক শ্রেয়া, তুই রেস্ট নে। আমি আছি তো, এভরিথিং উইল বি অল রাইট। আর এক ফোঁটা চোখের পানি ফেলবি না। কথাটা বলে শ্রেয়ার চোখের পানি মুছে কেবিন থেকে বেরিয়ে গেল সাইফ। ভিজে এসেছে সাইফের চোখও, কিন্তু শ্রেয়ার সামনে ওর চোখের পানি দেখাতে চায় না। খুব ছোট্ট একটু কথা, আমি আছি তো। অথচ এই কথাটা শ্রেয়া কখনো শোনেনি, কেউ কোনোদিন বলেনি। ভালো লাগার পরশ অনুভব করতে পারে শ্রেয়া। নিজেকে ধাতস্থ করে কিছু সময় পর আবারও কেবিনে প্রবেশ করলো সাইফ। এবার ওর হাতে খাবারের ট্রে। কি শ্রেয়সী, জামান, খাবি না? নাকি ধাক্কাকে পেট ভরে গিয়েছে? হেসে জিজ্ঞেস করলো সাইফ। জবাবে কিছু বলল না শ্রেয়া। হসপিটাল বেডটাকে সিটিং পজিশনে এনে খাবারের ট্রেটা সামনে রাখতেই কপাল কুঁচকে গেল শ্রেয়ার। এই অখাদ্য এনেছিস কেন? এগুলো মানুষ খায়? অসুস্থ হলে চিকেন স্যুপ খেতে হয় ম্যাডাম শ্রেয়সী। নে হা কর, আমি দিচ্ছি মুখে। হাত তো একটাকে গলায় ঝুলিয়ে রেখেছিস। হে হে হে। সস্তা রসিকতা ছাড় এবার, বয়স তো কম হলো না। কার বয়স বেড়েছে? গলায় হতভম্ব ভাব আনার চেষ্টা করলো সাইফ। কার আবার? তোর? বয়স বেড়ে আমার লাভ কি? সেই তুই তো তুই করে বলছিস। তার থেকে নিজেকে কচি মনে করে সুখী থাকি আমি। বাই দ্য ওয়ে, আমি যেন তোর কত বছরের বড় মনে আছে? 4 বছর। ঝটপট উত্তর শ্রেয়ার। আপনাকে কি এখন কুর্নিশ করে স্যার বলে আপনি সম্বোধন করতে হবে? আবারও হেসে ফেলল কথার মাঝে। এত সম্মান হজম করতে পারবেন তো সাইফ স্যার? থাক, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই করেই বল। এত বছর পর দেখা তোর সাথে, এতটুকু ছাড় দেয়া আমি সাইফ আহমেদ এই কবছরে শিখে গিয়েছি। দুহাত উঁচু করে আত্মসমর্পণের ভঙ্গিতে বলে সাইফ। কথার তালে তালে ঠিকই সুপটুকু খাইয়ে দিল সাইফ। একটু একটু করে ফিরিয়ে আনবে স্বাভাবিক জীবনের শ্রেয়াকেও। জনম দুঃখী এই মেয়েটাকে আর কোনো কষ্ট স্পর্শ করতে দেবে না বলে বদ্ধপরিকর। হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে জিজ্ঞেস করলো শ্রেয়া, আঙ্কেল আন্টি কেমন আছে? আর তোর বউ কই? কোথায় থাকে? দেখা করাবি কবে? আস্তাগফিরুল্লাহ, কি বলিস এসব শ্রেয়সী? আমার বাবা মা ভালো থাকলেও আমি এখনো সিঙ্গেল। আচমকা সাইফকে চেঁচিয়ে উঠতে দেখে ভরকে গেল শ্রেয়া নিজেই। ভরকানো ভাব সামলে সহজ গলায় বলল, ও আচ্ছা, তাই বল। তোর যে বিয়ে হবে আমিই বা কিভাবে জিজ্ঞেস করতে পারি বল? চেহারা শুরুতে ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আসলে বেশি আঘাত পেয়েছি মাথায় মনে হয়। মানে, কি বলতে চাস? আমি দেখতে খারাপ? আমার হাইট জানিস? 6 ফুট 2। আমার বডি দেখ, বছর পর বছর জিম করে বানিয়েছি। স্কিন টেস্ট দিলে এতদিনে বাংলাদেশের টপ হিরোদের লিস্টে চলে যেতাম। কত শত মেয়েদের লাইন লেগে থাকে আমার আশেপাশে। কিছুই জানিস না তুই। হাহ। তেরে ফুরে আবার কিছু বলতে যাচ্ছিল শ্রেয়া। ডক্টর আগমনে থেমে গেল। ওর অবস্থা দেখে ঠোঁট চেপে হাসি আটকে রেখে ডক্টরের কথায় মন দিল সাইফ। হে ইয়াং লেডি, হাউ আর ইউ ফিলিং নাও? ইউ হ্যাভ বিন থ্রু আ লট। টেক প্রপার রেস্ট ইয়াং লেডি। কিছুদিনের মাঝে সুস্থ হয়ে যাবে। ষাটোর্ধ্ব ডক্টরের কথায় সামান্য হাসার চেষ্টা করলো শ্রেয়া। আমি হাঁটতে পারবো কবে থেকে ডক্টর? ভেরি সুন মাই ডিয়ার। রুমের মধ্যে নার্সের হেল্প নিয়ে হাঁটাহাঁটি করবে আজকে, তবে বেশি না কিন্তু। থ্যাংক ইউ স্যার। ডক্টর প্রস্থানে আবারও কিছু বলতে যাচ্ছিল শ্রেয়া। ওকে থামিয়ে দিল সাইফ। হয়েছে ম্যাডাম, আজকের মতো পকপক বন্ধ। চুপ করে শুয়ে এবার ঘুমোন একটু। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলে আবার প্রশ্ন করলো, ও কোথায়? ঢাকা সেলফ কেয়ার হসপিটাল। মানে তুই আমাকে রাজশাহী থেকে ঢাকা এনেছিস? কিভাবে আনলি? হতবাক শ্রেয়া। কিভাবে আবার? তোর ইউনিকর্নে চেপে এলাম। পিঙ্ক কালারের যেটা ছিল আমার কাছে, ওইটা চেপে এলাম। সুস্থ হ, তোর সাথে দেখা করাবো। বেশ বড় হয়ে গিয়েছে এই কয় বছরে। সাইফের তেরা উত্তরে মুখ বেঁকিয়ে ঘুমানোর চেষ্টা লেগে পড়ল শ্রেয়া। আর সাইফ আহমেদ মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। 21 দিন পর। ওই বেটা, তোর কামকাজ নেই? সারাদিন হসপিটালে পড়ে থাকিস কেন? তুই না ডাবল মাস্টার্স করলি আর পার্ট টাইম ট্রাক চালাস, সেটা কখন করিস? সারাদিন এই কেবিনে মটকা মেরে পড়ে থাকিস কেন? ব্যঙ্গাত্মক স্বরে বলে শ্রেয়া।
পেতনি দেখি, আমাকেও দেখা। লুক অ্যাট ইউর লেফট। চোখ বন্ধ রেখে কথাটা বলল সাইফ। সারাদিন অফিসে আজ খুব প্রেসারে ছিলাম। সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে হসপিটালে এসেছে সাইফ। টায়ের নট ঢিলা করে কেবিনে থাকা ডাবল সিটার সোফাটায় গায়ে দিল। মব কালারের শার্টটা শ্যামলার চেহারা আর জৌলুস এনেছে। সরল মনে বামে তাকিয়ে থমকে গেল শ্রেয়া। আয়নায় ওর প্রতিবিম্ব ফুটে আছে। বিস্মিত হয়ে গেল শ্রেয়া। ভেরি ফানি। আমার সাথে কিছুদিন থেকে তো সেন্স অফ হিউমারের উন্নতি হয়েছে, দেখেছিস? কপাল কুঁচকে উত্তর করে শ্রেয়া। ইয়েস, আই এম ভেরি মাচ হ্যাপি। তোকে কুর্নিশ করে ধন্যবাদ। ঠাট্টার স্বরে প্রত্যুত্তর করে সাইফ। তখনও বন্ধ করে রেখেছে চোখ দুটো। আজকে হসপিটাল থেকে ছাড়া পর দিন শ্রেয়ার। ও সম্পূর্ণ সুস্থ। কিন্তু যাবে কোথায় একথা তুলতেই রেগে গেল সাইফ। তুই কোনোদিন আমাকে বন্ধু ভাবিসনি, এটা আমি জানি। মনে করে দেওয়ার জন্য থ্যাঙ্কস। এই শহরে আমার বাড়ি থাকতে তোর মনে হলো তোর যাওয়ার জায়গা নেই। আমি বেউর লোক, তোকে বন্ধু ভেবে বসে আছি। আচ্ছা আমার বাপ, যাব, তোর বাড়ি যাব। চল, নে চল। এখন দাঁড়িয়ে আছিস কেন? চল না জলদি। আচমকা সাইফকে রেগে যেতে দেখে ভেবাচেকা খেল শ্রেয়া, তবে সামলে নিল নিজেকে দ্রুততার সহিত। ঠিক আছে, চল। তবে একটা কথা তুই ঠিক বলেছিস। কি? তুই আসলেই বেউর লোক। প্রাণ খুলে হেসে উঠল দুজনেই। সাইফের কালো মার্সিডিসটা এসে থামে এক বিশাল অট্টালিকার সামনে। লিফটে উঠে বাটন গুনে শ্রেয়া বুঝতে পারল বিল্ডিংটা 15 তলা বিশিষ্ট এবং সাইফ বাটন চেপেছে 9ম ফ্লোরের। সুতরাং তাদের গন্তব্য এখন 9ম ফ্লোর। লিফট থেকে বেরিয়ে চোখে পড়ল শ্রেয়া দুপাশে করিডোরের মতো করে মোট 8টা ফ্ল্যাট। কিছুটা হেঁটে এসে কর্নারের ফ্ল্যাটটা পাসকোড দিয়ে খুলে হুট করে কোলে তুলে নিল সাইফ শ্রেয়াকে। সাইফের আচম্বিত কোলে তুলে নেওয়াতে টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল শ্রেয়া। নিজেকে ধাতস্থ করতেই বুঝি দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে সাইফের শার্টের কলার। চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। শ্বাসের গতির তীব্রতা বাড়তে থাকে শ্রেয়ার। খুনাখরো টের পায়নি শ্রেয়া সাইফ এভাবে ওকে পাজা কোলে নিতে পারে। চোখটা বন্ধ রেখে বিড়বিড় করে বলে, আরে কি করছিস? নামা আমাকে। পড়ে যাব তো সাইফ। না, এই রাজ্যে তোকে স্বাগতম শ্রেয়সী। আমার জীবন থেকে আর কখনো হারিয়ে যাস না প্লিজ। এবার আর আমি সহ্য করতে পারবো না। শ্রেয়ার কপালের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সাইফ। কিছুটা কাছাকাছি, একে অপরের নিঃশ্বাসের গতি বাড়ছে। শ্রেয়ার মুখবিবরে আশ্রয় পড়ছে সাইফের ক্রমশ ঘন হতে থাকা ভারী নিঃশ্বাস। আচ্ছা, এবার আমাকে নামা। তোর বাসাটা ঘুরে দেখি। পরিস্থিতির প্রসঙ্গ বদলাতে মিনমিনে স্বরে কথাটা বলে শ্রেয়া। এতটা সন্নিকটে সাইফর। লজ্জায় গাল দুটো লাল হলো বুঝি শ্রেয়ার। সাইফের ম্যান পারফিউমটা এত আপন লাগছে কেন ওর কাছে? এই যে গালের খোঁচা খোঁচা দাড়ি, কপালের কোণে ছোট্ট কাটা দাগ, সুস্পষ্ট নজর আসছে শ্রেয়ার। এটা আমার বাসা না শ্রেয়া, ছোট্ট করে প্রত্যুত্তর করে সাইফ। তখনও শ্রেয়াকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ রেখেছেও। স্বাভাবিক হয়নি নিঃশ্বাসের গতি। দৃষ্টি জুড়ে খেলা করছে মুগ্ধতার রেশ। তাহলে? জিজ্ঞাসুক স্বর শ্রেয়ার। এবার নামিয়ে দে আমাকে সাইফ। এটা এখন থেকে তোর বাসা। তুই থাকবি। একা থাকতে পারবি তো? আমি আসবো মাঝে মাঝে তোকে দেখতে। তুই সাজাবি বাসাটা তোর মতো করে। আর হ্যাঁ, আমার অফিসে তোর জবের ব্যবস্থা করে দিয়েছি। আমার বন্ধু এবার নিজের মতো করে বাঁচবে, যা মন চায় করবে। এটা আমার বাসা। ভাড়া দিবি মাস শেষ হলে। আপাতত কিছুটা কম রাখবো। সামনের বছর থেকে কিন্তু ভাড়া বাড়বে। তোকে মাগনা আমার ফ্ল্যাটে থাকতে দেব কেন? বলে মুখ বাঁকালো সাইফ। বাঁকা মুখ দেখে আনন্দে জল গড়িয়ে পড়ে শ্রেয়ার। ওর কতদিনের ইচ্ছা নিজের একটা ঘরের। সাইফ ঠিকই বুঝেছে। দুহাতের আঁচলায় শ্রেয়ার মুখটা নিয়ে চোখের পানি মুছে দিল সাইফ। তোকে বলেছি না চোখের পানি ফেলবি না। প্লিজ কাঁদবি না একদম। আর শোন, আজ তো 23 তারিখ। 25 তারিখ থেকে জয়েন করবি অফিসে। তোর কিসের বিজনেস? ভালোবাসার, বলে হড়বড় করে বলল। গ্লাস, সিরামিক, সিমেন্ট আর টেক্সটাইল। আমি অবশ্য হেড অফিসে বসি। গ্লাস আর টেক্সটাইল সেক্টরটা আমি দেখি, বাকি দুটো বাবার আন্ডারে এখনো।
ততক্ষণে শ্রেয়া এগিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে সবকিছু। বাসা সাজানোর স্বপ্নে বিভোর শ্রেয়া ভালোবাসা শব্দটা হয়তো খেয়াল করেনি। মাশাল্লাহ, তোদের তো অনেক উন্নতি হয়েছে। তোরা হবে, চাকরি পেয়েছিস না এখন? রান্না বান্না কিছু পারিস? খাওয়া আজকে আমাকে। অবশ্যই স্যার, কি খাবেন বলুন? প্রফুল্ল চিত্তে ছুটে সাইফের কাছাকাছি এসে জিজ্ঞেস করে শ্রেয়া। খিচুড়ি কর, সাথে ডিম টিম ভেজে ফেল। সোফায় বসে উত্তর করে সাইফ। এই খিচুড়ি তোর অনেক ফেভারিট? অবাক হয়ে গেল শ্রেয়া। আই এম ইন লাভ উইথ খিচুড়ি। জলদি রান্না শেষ কর, বের হতে হবে আমাকে। লাস্ট 1 মান্থ ওয়াজ ভেরি হার্ড ফর মি। অফিস সামলে তোর মতো পেতনি দেখাশোনা করা লাগতো। চট করে মুখ বেঁকিয়ে ফেলল শ্রেয়া। রাগত স্বরে বলল, কে আসতে বলেছিল তোকে? ওই যে কথায় আছে না, এনিথিং ফর ফ্রেন্ডস। জানো হাজির। তুই আমার বন্ধু, তাই করেছি, আদারওয়াইজ আমার ঠেকা পড়ে নাই। হোহ, নিজের নাম সাইব বলে কি নিজেকে আসলে বলিউড হিরো ভাবতে শুরু করলি? হিরোদের ডায়লগ দিচ্ছিস আমাকে? খিলখিল করে হেসে ফেলল শ্রেয়সী জামান নামের অতল গহ্বরে হারিয়ে যেতে থাকা মেয়েটা, যে কিনা কিছুদিন আগেও জীবনে দেনা পাওয়া চুকিয়ে ট্রাকের নিচে ঝাঁপ দিয়েছিল। শ্রেয়া জানে না, কিন্তু ওই ট্রাকের পিছনের গাড়িটাই সাইফের ছিল। একটা মেয়ে ট্রাকের ধাক্কা এভাবে মারা যাবে ও ভাবতেই পারেনি। ছুটে যায় সাহায্য করার জন্য। উপর হয়ে পড়ে থাকা মেয়েটাকে সোজা করতে ছাত করে ওঠে বুকের মধ্যে। কিশোর বয়সের ভালোবাসার মানুষের এত কষ্ট। সে রাতের দৃশ্যপট মনে হলে এখনো বুক কাঁপে। গলার মধ্যে শ্বাস আটকে আসে সাইফের। হাতে গলায় কালশিটের দাগগুলো জানান দেয় কতটা ভালো জায়গায় বিয়ে দিয়েছিল ওর মামারা। নিজেকে কিভাবে শান্ত রেখে শ্রেয়াকে হাসপাতালে এনেছিল শুধু ও জানে। শ্রেয়ার আশঙ্কা মুক্ত না হওয়া পর্যন্ত জায়নামাজ বিছিয়ে শুধু প্রার্থনা করে গিয়েছে রবের দরবারে। ভিক্ষা চেয়েছে ভালোবাসার মানুষটার জীবন। সেই মেয়েটার খিলখিল হাসির শব্দে সাইফের বুকের পাঁজরে ধাক্কা লাগে। মনোযোগ দিয়ে শুনতে থাকে শ্রেয়সীর মিষ্টি মধুর কলরব। সাইফের ঠোঁটের কোণের হাসিটাও চড়া হলো ধীরে ধীরে। সৃষ্টিকর্তা ওর আর্জি শুনেছে। বুকের মাঝে লালন করা ভালোবাসার আওয়াজ পায়ও। খিচুড়ি সুঘ্রাণে ধ্যান ফেরে সাইফের। ছোটবেলায় শ্রেয়া একবার ওকে খিচুড়ি খাইয়েছিল চড়ুই ভাতি খেলার সময়। যদিও সেই খিচুড়ি বেশি স্বাদ ছিল, কিন্তু সাইফ আজও অনুভব করতে পারে এটা খিচুড়ি নাকি রন্ধনকারীর প্রতি ভালোবাসা। আজ বুঝতে পারেও, আর বুঝে বলে একটু একটু করে পাল্টে দেবে শ্রেয়ার জীবন। পরিপূর্ণতার গল্পটা এখান থেকে শুরু হবে। ওর ভালোবাসা হাসবে, নিজের খুশিতে বাঁচবে, আর দিন শেষে সমর্পণ করবে ওর বাহুডোরে। মেয়েটাকে বুকের মধ্যে লুকিয়ে রাখবে সাইফ। কোনো খারাপ ওকে ছোঁয়ার আগে পিষে দেবে তাকে সাইফ। অদরে গুনগুন করতে থাকা শ্রেয়াকে দেখে নিজেকে বদ্ধপরিকর করে তোলে সাইফ আহমেদ। বাসাটায় বাজার সদাই টুকটাক ছিল, হয়তো সাইফই ব্যবস্থা করে রেখেছিল। 8 ঘন্টায় চটপট রান্না করা ভুনা খিচুড়ি, ডিম ভুনা আর সালাদ মেখে কতদিন পর যে শ্রেয়া তৃপ্তি নিয়ে খেলো। হাসপাতালের ওই অসহ্যকর ব্রেড চিকেন স্যুপ খেতে খেতে ওর মনে হয়েছিল পালাবে হসপিটাল থেকে। ইয়াম্মি ছিল খিচুড়িটা। থ্যাঙ্কস ম্যাডাম। মাই প্লেজার সাইফ। আচ্ছা শোন, তো টুকটাক কেনাকাটা যা লাগে করে ফেলিস। আমি কাল আসবো সন্ধ্যার পরে। তোর আশা লাগবে কেন, আমি নিজেই পারবো। আর অফিস অ্যাড্রেসটা দিস আমাকে। ওহ ইয়েস, বিফোর আই ফরগেট অ্যাবাউট ইট। এটা তোর জন্য বলে মোবাইল ফোনের বক্সটা এগিয়ে দিল সাইফ। এটা দরকার ছিল না। আমার কিছু সেভিংস আছে, ভেবেছি ওইটা দিয়েই কিনে ফেলবো একটা ফোন। মিনমিন করে বলল শ্রেয়া। ও ভালো, সুন্দর তো তাহলে। তুই বরং ওই টাকাটা আমাকে দে। দামও পরিশোধিত হলো। নটে গাছটিও মুড়ালো। গমগমে স্বরে বলে সাইফ। এখন ক্যাশ নেই তো, সবকিছুতে এত রেগে যাচ্ছিস কেন বেল্লুক? সাইফের গমগমে আওয়াজ শুনে হেসে ফেলল শ্রেয়া। তাহলে কাল দিয়ে দিস। অবশ্য চাইলে ইনস্টলমেন্টেও পরিশোধ করতে পারবি। 1 টাকাও ফাও ফাও তোকে দিব না আমি। ফিচল গলায় বলল সাইফ। ও হ্যাঁ, কফি খাওয়া আমাকে এবার। আমিও একটু দেখি।
ধাক্কাধাক্কি ছাড়া আর কি শিখেছিস জীবনে? এরপর সোফায় বসে সিগারেট আর লাইটার বের করলো প্যান্টের পকেট থেকে। বিড়ালের মতো জলজল দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল শ্রেয়া। হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, তুই স্মোক করিস? আন্টি জানে সিগারেট খেলে মন ভালো থাকে, তাই খেতে হয়। এটা খারাপ কিছু না। ট্রাই করতে চাস নাকি? অভ্যস্ত হাতে সিগারেটে আগুন ধরিয়ে বেশ কয়েকটা টান দিয়ে প্রত্যুত্তর করে সাইফ। সিগারেটের প্যাকেট থেকে একটা শলাকা বের করে এগিয়ে দিল শ্রেয়ার দিকে। নাক মুখ কুঁচকে পিঠের উপর আলতো হাতে তাল দিয়ে শ্রেয়া চলল কফি বানাতে। যেতে যেতে বলে গেল, তুই খা বেশি করে, বেরলুক। পিঠে তাল খেয়ে হতভম্ব হয়ে থাকা সাইফ, যার ঠোঁটের কোণে লেগে আছে মুস্কি হাসি, ভালোবাসাকে আবারও ভালোবাসতে পারার হাসি। এখন শুধু অধিকার দিয়ে নিজের করে নেওয়াটা বাকি। পরদিন সন্ধ্যায় সাইফ আবারও এলো। অফিস থেকে বেরিয়ে আর দেরি করেনি। এত বছর পর শ্রেয়ার দেখা পেয়ে ওকে দূরে সরিয়ে রাখতে অপারগ সাইফ। ঘুরে ফিরে নানা বাহানায় শ্রেয়সীকে নিজের সামনে বসিয়ে রাখতে চায়ও। ঘরে ঢুকতেই থমকে গেল কিছু সময়ের জন্য। এক বেডরুমের ছোট স্টুডিও অ্যাপার্টমেন্টের চেহারায় বদলে গেছে। সাদা রং করা বাসাটার ফার্নিচারও ছিল সব সাদা। এন্ট্রান্স দরজার ডান দিকে 4 চেয়ারের ছোট ডাইনিং টেবিল, একটা ডাবল ডোর রেফ্রিজারেটর এবং ওভেন। ওভেন রাখা স্ট্যান্ডটাও সাদা। বাম দিকে একটা 3 সিটের সোফা, নান্দনিক ডিজাইনের সেন্টার টেবিল, দেয়ালে ঝোলানো একটা টিভি সেট। একটাই বেডরুম বাসাটার। বেডরুম ফার্নিচারগুলো সাদা। সবকিছুর সাথে সামঞ্জস্য রেখে শ্রেয়া কিনেছে হালকা আকাশি রঙের পর্দা, বিছানার চাদর, কিছু ইনডোর প্লান্টস। সাদা আর হালকা আকাশি রঙের মিশ্রণে এটা যে খুব যত্নে মনের কোণায় কারো বহুদিনের লালন করা শখের সুইট হোমে পরিণত হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ল্যাভেন্ডার ফ্লেভারের মোহনীয় সুবাসের এয়ার ফ্রেশনারের গন্ধ ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। ডাইনিং টেবিলের ওপর একটা কাচের জারে খেলা করছে কয়েকটা গোল্ড ফিশ। সবকিছু খুঁটিয়ে দেখে সহাস্য স্বগতোক্তি করে সাইফ। বাপরে, বাসাটা তো লুকটাই চেঞ্জ করে ফেলেছিস শ্রেয়া। কথাটা বলে শ্রেয়ার দিকে নজর ফেরাতে আরো এক দফা ঝটকা খেলো সাইফ। সদ্য স্নান করে ওঠা এক রূপবতী যুবতী, যার হাঁটু থেকেও নিচে পড়ে থাকা চুলগুলো খোলা, কাজল চোখ আর ঠোঁটটাও কেমন যেন ভেজা ভেজা। ঘরোয়া টি শার্ট আর প্লাজোতেও কি সুন্দর লাগছে। ঢোক গিলে সাইফ। কামনা উতলে আসতে চায়। বেপরা হতে মন চায় ওর পুরুষালী সত্তা। হৃৎপিণ্ডের গতি বাড়তে থাকে। ইস, এত বেইমানি করছে কেন ওর সঙ্গে? কিন্তু সে শ্রেয়ার সুযোগ কখনই নিবে না। কড়া ধমকে নিজেকে শাসন করে সাইফ। সাইফের হঠাৎ চোখের ভাষা পরিবর্তন ধরা পড়ে গিয়েছিল শ্রেয়ার কাছে। ও তো অল্প বয়সী কিশোরী নয়, পুরুষের নজরের ভালোবাসা বোঝার মতো যথেষ্ট বয়সর হয়েছে। পরিবেশের পরিবর্তন করতে উষ্ণ সম্বোধনে সাইফকে স্বাগত জানালো শ্রেয়া। চুলগুলোকে অভ্যস্ত হাতে খোপা বানাতে বানাতে বলল, কি খবর সাইফ স্যার? খুব প্যারা আছেন বুঝি? তা আছি বই কি ম্যাডাম, অ্যাসিস্ট্যান্টটা ফাঁকিবাজ, কাল জয়েন করলে খবর আছে। হেসে ফেললো দুজনই। কফি খাবি? ততক্ষণে সাইফ এসে বসেছে ডান দিকে সোফায়। না, চল আজ রাতের ঢাকা দেখাই তোকে। পথে খেয়ে নেব কিছু। তুই খেয়েছিস কিছু? নিজের ওপর স্ট্রেস নিস না। ইনজুরিগুলো এখনো সারেনি। রাতের ঢাকার সৌন্দর্য উপভোগ করার প্রস্তাব নাকচ করতে পারে না শ্রেয়া। নইব নইব চ। রাজিও হয়ে গেল ঝটপট। আচ্ছা আচ্ছা, চল যাই তাহলে। একটু অপেক্ষা কর। নিশুতি রাতের প্রথম প্রহর চলল। ঢাকার পূর্বাচল এলাকা তখনও কোলাহলপূর্ণ। সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলো একঘেয়েমিপনা কাটাতে চলে আসে এদিকে। উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। সাইফ আর শ্রেয়াকে সেখানে এনেছে। একটু নিরিবিলি জায়গা দেখে গাড়ি থেকে নেমে দাঁড়ায় একটা টঙের দোকানে। 2 কাপ মালাই চা অর্ডার করে শ্রেয়া মুগ্ধ নেত্রে অবলোকন করতে থাকে আশপাশের পরিবেশ। বেশিরভাগই জোড়ায় জোড়ায় এসেছে। চায়ের অর্ডার দিয়ে অদূরে দাঁড়ানো শ্রেয়ার থেকে নজর সরাতে পারে না সাইফ। এই মেয়েটা সাইফকে শ্বাস আটকে মেরে ফেলতে চায়। নয়তো শাড়ি কেন পরতে হবে তার? হাঁটুর নিচ অব্দি খোলা চুল রাতে স্নিগ্ধ বাতাসে উঠছে। কালো শাড়িটায় গায়ের রং যেন আরো জল করছে শ্রেয়ার। কবে শ্রেয়াকে নিজের বাহুডোরে পাবে সাইফ? নে তোর চা। সাইফের কণ্ঠে ওর দিকে তাকায় শ্রেয়া। সাইফের চোখে নিজের জন্য অনুভূতির এক সমুদ্র দেখতে পায়ও। তবে কিছু না বলে আলতো করে কাপটা নিয়ে আবারও
আশেপাশের কপতি দেখায় মনোনিবেশ করে শ্রেয়া। সাইফের মুগ্ধতার রেশ টের পেয়েছে চা দোকানিও। পান খাওয়া দাঁত বের করে হেসে জিজ্ঞেস করে, নতুন বিয়া করছেন নি ভাই? ভাবিরে দেখা যায় চোখে হারাইতেছেন। দোকানের কথায় শ্রেয়া বিব্রত বোধ করলেই সাইফের মধ্যে তেমন কোনো বিব্রত ভাব দেখা গেল না, বরং আরো প্রফুল্ল হলো শ্যামলা মুখ বিবর। চমৎকার করে হেসে বুকে জড়িয়ে নিল দোকানিকে। একদম ঠিক বলেছেন ভাই, আজ থেকে আপনি আমার কলিজার ভাই। চায়ের বিল দেওয়ার সময় দোকানিকে 100 টাকা বেশি দিয়ে এলো সাইফ। হাসি থামতেই চাইছে না ওর। সকাল সকাল তৈরি হয়ে নিল শ্রেয়া। লাল কালো মিশালে শাড়ি পরে নিজেকে পরিপাটি করে নিল। আজ ওর অফিসের প্রথম দিন। সকালটা শুরু করলো ফজর নামাজ আদায় করে শুকরিয়া দিয়ে। সেদিন আল্লাহ তাআলা ওকে মহাপাপ করা থেকে বাঁচিয়ে দিয়েছেন, আর সুখও লিখে দিয়েছেন ওর কপালে। আসলে আমরা বান্দারা বড্ড অধৈর্য হয়ে যাই, অথচ আল্লাহ আমাদের সবকিছুই দেন, শুধু একটু পরীক্ষার পর। তার লীলা খেলা বোঝা বড় কঠিন। গুলশান 2-এর ঠিকানা অনুযায়ী অফিসে পৌঁছে রিসিপশনে নিজের পরিচয় দিতেই ওর গন্তব্য বলে দিল রিসিপশনিস্ট মেয়েটা। সাইফ স্যার 6ষ্ঠ ফ্লোরে আছেন, ওর ডেস্কও সেখানে। কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে কিন্নর কণ্ঠে সালাম দিল সাইফকে। ব্যাস, বেচারার বিষম লেগে গেল। মে আই কাম ইন স্যার? প্লিজ কাম ইনসাইড অ্যান্ড মি আওয়ার টিম। সো জেন্টলম্যান, meet my new assistant শ্রেয়সী জামান। হ্যাভ আ সিট শ্রেয়সী। শিওর স্যার। আবারও বিমূর্ত সাইফ। স্যার সম্বোধনে হালকা করে রসিকতার ছোঁয়া পেল সে। এমনিতে শ্রেয়াকে না দেখে ভালোবাসার এক পাহাড় তুলে রেখেছিল সাইফ নিজের মধ্যে, কিন্তু শ্রেয়াকে ইদানিং নিজের আশেপাশে দেখেও আর নিজেকে সংযত করতে পারে না। অথচ শ্রেয়ার সামনে আমরা বন্ধু করে হেদিয়ে মরে। সাইফকে এক ধ্যানে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সামান্য হাসল শ্রেয়া। ঠোঁট টিপে যে হাসিতে সাইফ আহমেদ শতবার খুন হয়। শ্বাস আটকায়, হৃদযন্ত্র ধরাস ধরাস করে লাফায়। সামান্য গলা খাকারিও দিল শ্রেয়া। ধ্যান ফেরে সাইফের। লম্বা শ্বাস টেনে নিজের ভালোবাসার পোকাগুলোকে ধমক লাগায়। ইদানিং শুধু শুধু কিলবিল করতে থাকে ওর আশেপাশে। সো অফিসার্স, লেটস স্টার্ট দ্য প্রজেক্ট। It will be a game-changing project of us, and I'm very much hopeful for my teammates. You guys will report to Shreyoshi and she will let me know. If otherwise, I will be there always. কেবিন থেকে সবাই বেরিয়ে যেতে সাইফ বলে উঠল, কফি বানা শ্রেয়সী, আর এই ইমেলগুলো টাইপ কর। 2 কাপ কফি বানাবি কিন্তু। একসাথে খাই, আর তোকে সব বুঝিয়ে দেই। এভাবেই শুরু হয়েছিল শ্রেয়ার অফিস যাত্রা। সাইফের বাবার সাথেও দেখা হয়ে গেল। শ্রেয়ার বাবার মতো এত ভালো মানুষ আর তার এত কাছের বন্ধুর অকাল মৃত্যুতে তিনি যে এত বছর পরও ব্যথিত তাও জানালেন। সাইফের মা হতবিহ্বল হয়ে গিয়েছিল শ্রেয়াকে দেখে। দুহাতে জড়িয়ে নিলেন ওকে। তিনি তো বলেই ফেললেন, তাই তো বলি, 14 বছর আগে যে হাসি আমার ছেলের থেকে হারিয়ে গিয়েছিল তা হঠাৎ ফিরে এলো কিভাবে? সেই ছোট্ট দেখেছিলাম তোকে, পুতুলের মতো মিষ্টি মেয়েটা। আন্টিকে মনে আছে তো শ্রেয়া? কয়েক মাস পর অফিসে তো শ্রেয়ার সাথে দেখা হয় সাইফের, তাই আর ফ্ল্যাটে আসে না, যেন বিন্দুমাত্র বাঁকা নজরে কেউ শ্রেয়াকে না দেখায়। তবে আজ কিছু কনফিডেন্সিয়াল ফাইল নিয়ে সাইফ এসেছিল শ্রেয়ার ফ্ল্যাটে। ফাইল দেখার এক ফাঁকে শ্রেয়া আমতা আমতা করে সাইফকে জিজ্ঞেস করেই ফেলল ওর চিকিৎসার খরচ নিয়ে। কত খরচ হয়েছিল? ব্যাস, নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারেননি সাইফ। থমথমে গলায় বলে, 1 crore। কি? চেঁচিয়ে উঠল শ্রেয়া। মানে 1 কোটি টাকা খরচ হয়েছিল আমার আর তোকে ইউনিকর্নে চেপে যে রাজশাহী থেকে ঢাকা নিয়ে এসেছি তার বিল 50 লাখ। ইন টোটাল ইউ হ্যাভ টু পে 1 crore and 50 lakhs অনলি। এটা অনলি? হতবিহ্বল স্বরে বলে শ্রেয়া। অ্যাবসলিউটলি নট। অ্যাট লিস্ট ফর মি অফকোর্স। দে টাকাটা দে। ক্যাশ দিবি কিন্তু। কেমন গম গমে শোনাচ্ছিল সাইফের গলার স্বরটা। ইনস্টলমেন্ট সুবিধা করা যায় না? বলেই ফিক করে হেসে ফেলল শ্রেয়া। হাসিতে তো কাজ হবে না ম্যাডাম। তো কি চাই আপনার স্যার? যা চাইবো দিবি? এনিথিং। বলে উঠে দাঁড়ালো সাইফ। আজ ওর পরনে একটা নীল রঙের শার্ট, কালো টাই এবং কালো প্যান্টে এতটা আকর্ষণীয় লাগছে ওকে যে কোনো রমণীর ঘুম কেড়ে নিতে সক্ষম। এক পা করে এগিয়ে গেল শ্রেয়ার দিকে।
হুট করে সাইফকে এগিয়ে আসতে দেখে শ্রেয়াও কয়েক কদম পিছিয়ে গেল, তবে বেশি দূর যেতে পারেনি। তার আগেই পিঠ গিয়ে ঠেকেছে দেয়ালে। তুই তো বলিস বন্ধুত্বে জানও হাজির, দেখি কি চাস তুই? জান দেয়া গেলে দিয়ে দেব তোকে, কাঁচা স্বরে প্রত্যুত্তর করে শ্রেয়া। শ্রেয়ার দিকে সামান্য ঝুঁকে দুহাতের বাহুবন্ধনে আবদ্ধ করে সাইফ। এক ধ্যানে চেয়ে থাকে বহু বছর আগে ওর জীবন থেকে হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে। দু চোখে একরাশ অনুভূতি, ভালোবাসার আকুলতা, সেই সঙ্গে ফুটে উঠে পুরুষালী কামনা। দূরে কোথাও বাস পড়ল নাকি? ঝুমঝুম করে বৃষ্টি পড়া শুরু হলো আচমকা। দুহাত টেনে নিজের গায়ের সাথে লেপ্টে নিল শ্রেয়াকে সাইফ। একে অপরের চোখের দিকে চেয়েছিল দুজনে। শ্বাস প্রশ্বাসে অনুভব করতে পারে দুজন দুজনের। শ্রেয়ার মুখটা দুহাতের আজলায় নিয়ে নেয় সাইফ। জান চাই না আমি, কিন্তু আমার জানটা তোকে দিতে চাই শ্রেয়সী। আমার জীবনটা তোকে দিতে চাই। যে কটা দিন হায়াত আছে এই দুনিয়ায় তোর সাথে বাঁচতে চাই। মুখ হয়ে শুনছিল শ্রেয়া, চেয়েছিল সাইফের চোখে, যে চোখে নিজের জন্য ভালোবাসার সমুদ্র দেখতে পায় শ্রেয়া। এত ভালোবাসিস আমাকে? কিন্তু এই সমাজের নিয়ম অন্য। আমাদের মেল বন্ধন আদৌ সম্ভব সাইফ? আচমকা কোলে তুলে নিল সাইফ। নেশালো স্বরে ফিসফিস করে শ্রেয়ার কানের কাছে ঠোঁট নিয়ে বলে, ঠোঁট দুটো বড্ড টানছে আমায় শ্রেয়া, একটা চুমু খেতে দিবি? সেই কিশোর বয়স থেকে তোকে আমি ভালোবাসি। প্রায় 14 বছর তোকে না দেখে ভালোবেসে গিয়েছি আমি। আই কুডেন্ট ইভেন ফরগেট ইউ ফর আ সিঙ্গেল ডে শ্রেয়া। আমার মা সব জানে, আমার রক্ত খারাপ সাইফ। ছোটবেলা থেকে এতবার এই কথা শুনেছি যে আমি নিজেও বিশ্বাস করি আমার রক্ত খারাপ। আর 87 দিনের বিবাহিত জীবনে আমি 87,000 বার এই কথা শুনে ফেলেছি। শ্রেয়ার নিজেকে নিয়ে করা এই কথাটুকু যথেষ্ট ছিল সাইফের সংযমের বাঁধ ভেঙে দেওয়ার জন্য। অনুমতি তোয়াক্কা না করে ঠোঁটের সাথে ঠোঁট মেলালো সাইফ। পাগলের মতো চুমু খেতে খেতে স্বগতোক্তি করলো সাইফ। নিজেকে আর একটাও খারাপ কথা বলবি না শ্রেয়া। তুই আমার, তোর সব আমার। আর আমার রক্তকে খারাপ বললে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। সেই বৃষ্টিস্নাত রাতের উষ্ণ চুম্বনে যেন চুম্বকীয় আকর্ষণ ছিল। কিছুতেই নিজেকে দমাতে পারছিল না সাইফ। জৈবিক আকর্ষণ এতটাই তীব্র হয়ে উঠল, কোলে নিয়ে বেডরুমে এসে এক প্রকার বিছানায় ছুঁড়ে ফেলল সাইফ। মুহূর্তের মধ্যে নিজের শার্টের বোতাম খোলা শুরু করলো। অন্যদিকে সাইফের জন্য নিজের মনও ঘনীভূত হওয়া ভালোবাসা থেকে শ্রেয়াও কেন যেন বাধা দিতে পারল না। হয়তো চাইছিল না। গলার পেঁচিয়ে রাখা শ্রেয়ার ওড়না টেনে ফেলে দিতে চাইল সাইফ। এর মধ্যে টি শার্ট গলে বেরিয়ে এসেছিল নগ্ন কোমরের বাঁক, সুগভীর নাভি কমল। কামনা বাসনায় থাকা সাইফের জন্য আরো উষ্ণ সেই দৃশ্য। পুরুষালী বেহায়া হাতের স্পর্শ, সেই সাথে শ্রেয়ার শরীরের হিল্লোল যেন আগুনে ঘি ঢালল। সুগভীর নাভি কমল আর সুডল বুকের খাঁজে ডুবতে থাকা সাইফ হঠাৎ সম্বিত ফিরে পেল। কি করছো? শিট শিট, সরি শ্রেয়া, সরি, মাফ করে দে আমাকে। আর কোনো দিন এরকম হবে না, মাফ কর আমাকে। কিন্তু সেসব শ্রেয়া শুনলে তো। আচমকা উঠে সাইফকে আবারও কাছে চাইল শ্রেয়া, ঠোঁটের সঙ্গে মিলিয়ে দিল ঠোঁট। প্রেয়সীর আবেদন নাকচ না করে আরো একটা উষ্ণ পরশ এঁকে দিল সাইফ। প্লিজ শ্রেয়া, এরপর আমি আর নিজেকে সংযত রাখতে পারবো না। অধিকার ছাড়া আমি কোনো ভুল করতে চাই না। আমাকে একটু বোঝার চেষ্টা কর জান আমার। এবার শ্রেয়াও হুঁশে ফিরল। কি করছিল এগুলাও? একটা কথা না বলে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল শ্রেয়া। মেঝে থেকে শার্টটা কুড়িয়ে নিয়ে সাইফও বেরিয়ে গেল দ্রুতই। মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল সাইফ। কতদিন তোমার আদর খাই না মা, চুলে হাত বোলাও তো একটু। শশী বেগম চেয়ে দেখলেন ছেলের ঠোঁটের কোণের হাসিটা। ইদানিং এত ভালো থাকে সাইফ, দেখলে ওনার প্রাণ জুড়ায়। ছেলেটা ছোটবেলা থেকে চাপা স্বভাবের। তিনি ভেবেছিলেন শ্রেয়া খেলার সাথী ছিল, চলে গেছে তাই ছেলের মন খারাপ। অথচ ছেলে ওনার ভালোবাসা না জানার আগে থেকে শ্রেয়াকে ভালোবাসে। ছেলের খুশিতে তার খুশি, আর কিছু সে কখনো দেখেনি, দেখবেও না। আজ এত মায়ের আদর চাই কেন তোর? কোনো কথা মানাতে চাস? গেস করো তো মা। শ্রেয়াকে বিয়ে করতে চাস তো? করবি? আমার বা তোর বাবার কোনো আপত্তি নেই। ছোটবেলা থেকে দেখেছি ওকে, ওর মতো হতভাগী হয় না কেউ এই দুনিয়ায়। তোমরা তো ভালো কেন মা? ছলছল চোখে প্রশ্ন করলো সাইফ। তোর মা যে আমি, তাই।
হেসে উত্তর দেন শশী। আরো কিছুক্ষণ মায়ের কোলে শুয়ে রইল সাইফ। আজ অফিস ছুটি ছিল। শ্রেয়াকেও ডিস্টার্ব করেনিও। একটু জ্বালাতে মন চাইছে শ্রেয়াকে। কাল রাতের উষ্ণ চুম্বন মনে পড়ে যায়। শ্রেয়াও কাছে পেতে চায় সাইফকে। আর কোনো সন্দেহ নেই, আজকে আরেকটু কষ্ট করো মিস শ্রেয়সী জামান। কাল সব উসুল করে দেব। আলমিরার এক কোণ থেকে বের করে অ্যালবাম দেখতে বসেছিল সাইফ। খুব যত্ন করে রেখেছে ওর ছোটবেলার স্মৃতি। 2 বছরের ফোলা গালের বাচ্চা শ্রেয়া ওকে কেক খাইয়ে দিচ্ছে। আর একটা ছবিতে সাইফ ভ্যা ভ্যা করে কাঁদছে শ্রেয়ার গলার গোলাপি মালাটা পরার জন্য। আর মালাটা দুহাতে টানাটানি করছে। দুজনে গাধা ফটোগ্রাফার। আমার বেইজ্জতির ছবি তুলেছে, নিজে স্বগতোক্তি করে সাইফ। আরেকটা ছবি স্টুডিওতে তোলা। সিঁড়িতে বসে কানে ফোন চেপে আছে দুজনে। সর্বশেষ ছবিটা শ্রেয়ার জন্মদিনের। এটাই ওদের ছোটবেলার একসাথে কাটানো শেষ ফাংশন। এর কিছুদিন পরের সেই ঝড় এসেছিল, যাতে একসাথে উল্টাপাল্টা হয়ে গিয়েছিল কতগুলো জীবন। ছবিটাই ওদের ম্যাচিং ড্রেস পরা। দোলনায় বসে আছে দুজনে। লাল আর নেভি ব্লুর কম্বিনেশনের ড্রেসটা সাইফের মা গিফট করেছিল। এত বছর আগের ঘটনা, অথচ সবটুকু মনে আছে সাইফের। অত্যাধুনিক ক্যামেরা তখন ছিল না, কিন্তু প্রযুক্তির ব্যবহার করে ছবিগুলোকে এইচডি প্রিন্ট করিয়েছে। ছবিগুলো দেখে ছলছলে হয় সাইফের চোখ। 14 বছর এই ছবি দেখেই পার করেছে। ফোলা গাল, টানা চোখের গুলুমুলু মেয়েটাকে কখনো ভুলতে পারেনি। আমজাদ আঙ্কেলের মৃত্যু, শ্রেয়ার মায়ের ধোঁকা, সবকিছু যখন থেকে বুঝতে শিখেছে সাইফ, তখন থেকে শ্রেয়াকে খুঁজে চলেছ। সোশ্যাল মিডিয়ায় কত খুঁজেছে। শ্রেয়ার মায়ের কাজের জন্য এলাকায় এত অপমানিত হয় ওর নানুর পরিবার, যে রাতারাতি কাউকে কিছু না জানিয়ে ওরা এলাকা ছেড়ে চলে যায়। ওপরওয়ালার কাছে প্রার্থনা করেছে বারবার, যেন তিনি মিলিয়ে দেন শ্রেয়াকে। এখনো পেয়েছে শ্রেয়াকে। চাইলেই ছুঁয়ে দেখতে পারে তার ভালোবাসাকে। এবার তো পূর্ণ অধিকারে নিজের কাছে রাখবে। সে সময় উপস্থিত। মাম্মা, মাম্মা, দরজা খুলো। ছোট ছোট হাতে দরজার ওপর চাপড় দিতে থাকা এক 6 বছরের বাচ্চা মেয়ে। কাঁধ ছাড়ানো চুলগুলো দুই দিকে ঝুঁটি বাঁধা। গায়ে সাদা নেভি ব্লুর কম্বিনেশনের শার্ট আর স্কার্ট, পায়ে সাদা জুতো, গলায় ঝোলানো পানির পট, আর কাঁধে ব্যাগ নিয়ে বেশ খুশি মনে দাঁড়িয়ে আছে বাচ্চাটা। কারণ আজ 2টো পিরিয়ড আগে স্কুল ছুটি দিয়েছে। জলদি বাসায় ফিরেই মাম্মার আদর নিবেশে হন্তদন্ত হয়ে দরজা খুলে দিলেন বাচ্চাটার মা। মাম্মা, আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে জানো, আর তুমি দরজা খুলতে লেট করলে কেন? তুমি জানো না আই মিস ইউ আ লট। একটু চোখটা লেগে গিয়েছিল মাই বেবি। তুমি ঘুমোচ্ছিলে? হ্যাঁ তো সোনা বাচ্চাটা আমার। বাট মাম্মা দেখো, তুমি ড্রেসটা উল্টো করে পরে ঘুমিয়ে পড়েছিলে। সরল হাসিতে ঝুমঝুম করে ওঠে বাচ্চাটার গলা। চমকে যায় সেই মহিলা। বাসার ভিতর এগিয়ে যেতে ড্রয়িং রুমে বাবুল আঙ্কেলকে উস্কো খুস্কো অবস্থায় বসে থাকতে দেখে খুশি হয়ে যায় বাচ্চাটা। আরে মামনি, স্কুল হলো? আজ একটু জলদি চলে এলে? কাল আমাদের প্রোগ্রাম আছে, স্কুল ডেকোরেশন করবে আঙ্কেল, তাই ছুটি দিয়েছে। মাম্মা তোমাকে বসিয়ে রেখে ঘুমিয়ে পড়েছিল নাকি? ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি চলে এসেছি। না না মামনি, আমি জাস্ট এখনই এলাম। এই ধরো 5 মিনিট। তোমার আন্টি আর জিনিয়া নেই তো বাসায়, তাই তোমার মাম্মা দাওয়াত করেছিল। ইওর মাম্মা ইজ সো সুইট। কি বলো? ইয়েস, আমার মাম্মা আর বাবা বেস্ট। ভিতর থেকে মায়ের ডাক পেয়ে উঠে যায় বাচ্চাটা। আচমকা কিছুতে পা বেঁধে পড়ে যেতে নিলে উঁচিয়ে দেখে একটা জেন্টস লেদার বেল্ট। হাতে তুলে নেয় বাচ্চাটা। বেল্টের কথা মাকে বলতেই কেমন যেন হকচকিয়ে গেলেন তিনি। এগুলো রেখে ফ্রেশ হও, আমি এক কথা বারবার বলবো না। মায়ের হঠাৎ রেগে যাওয়ার কারণ ধরতে পারে না ছোট্ট সরল মস্তিষ্ক। এরপর থেকে অবশ্য বাবুল আঙ্কেলকে তেমন একটা দেখা যায় না ওদের বাসায়। বাচ্চাটা নিজের দুনিয়ায় ব্যস্ত, এসব খেয়াল করে না। বাবার স্নেহময় বৃক্ষ ছায়ায় বড় হচ্ছিল বাচ্চাটা, কিন্তু মায়ের নোংরা দিক তখনও ওর চোখের সামনে আসেনি। কিংবা বলা যায় অতি ধূর্ততার সাথে পর্দা দিয়ে রেখেছিলেন তিনি। বেশ কিছুদিন পর বাচ্চাটা আলাপ শুনেছিল বাবুল আঙ্কেল আর আন্টি ডিভোর্স হয়ে গেছে। এই নিয়ে বাবা মাকে প্রশ্ন করে, অবশ্য উত্তর পায়নি মেয়েটা। এসব বড়দের বিষয় মা, এগুলো জানতেনি। ব্যাস, বাবার এইটুকু জবাবে সব কৌতূহল শেষ বাচ্চাটার। বাবার কথা তার জন্য সব। কারণ বাবা তো বেস্ট। সে তো বেস্টটাই বলবে তাকে। সেই বাচ্চাটাই তো ছিল শ্রেয়সী জামান।
আমজাদ জামানের কলিজার টুকরো। শ্রেয়াদের পাশের বাড়িটাই ছিল সাইফদের। সাইফ তখন বছর 10-এর এক বালক। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে ওরা। এমনই হেসে খেলে দিন পার করা শ্রেয়ার জীবনে কালো রঙের মেঘ ছেয়ে গিয়েছিল গড়পাট্টা। দিনের মধ্যে ওকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় এসেছিলেন আমজাদ সাহেব সকালে নাস্তা করতে। এরপর তিনি বেরিয়ে যাবেন। পেশায় তিনি ছিলেন উচ্চপদস্থ রেলওয়ে কর্মকর্তা। তবে আর অফিস যাওয়া হয়নি তার সেদিনের পর থেকে। সেটাই ওনার জীবনের শেষ খাবার ছিল। পরকে আসক্ত শ্রেয়ার মা ফাহিমা আক্তার বিষ মিশিয়ে দিয়েছিল নিজের স্বামীর খাবারে। তরপাতে থাকে লোকটা বিষের প্রতিক্রিয়ায়। জিজ্ঞেস করতে চায় কোন কারণে এইভাবে শাস্তি দিচ্ছে ফাহিমা তাকে। আজ তার কিছু হয়ে গেলে তার শ্রেয়সী যে এতিম হয়ে যাবে। অসহ্য যন্ত্রণায় ছটফটিয়ে মৃত্যুবরণ করলেন। আর পুরো তামাশাটা ডাইনিং টেবিলের অপর প্রান্তে বসে দেখল ফাহিমা। আমজাদ সাহেবের জানটা বেরিয়ে যেতেও হাফ ছেড়ে বাঁচল যেন। এবার তার আর বাবুলের এক হওয়ার কোনো বাধা রইল না। তবে কিছুদিন কঠিন শোকের নাটক চালিয়ে যেতে হবে ভেবে রেগেও গেল যেন। হুট করে বাবুল আঙ্কেল এসেছিল সেদিন শ্রেয়াকে স্কুল থেকে নিতে। তখন ওর বয়স 8। বাড়ির কাছে আসতেই ধক করে উঠে ছোট্ট বুকটা। ওর মাম্মা এভাবে কাঁদছে কেন? ওদের বাসার সামনে এত মানুষ কেন? ভিতরে এসে সাদা কাপড়ে মোড়া বাবাকে মেঝেতে শুয়ে থাকতে দেখেই বুঝে যায় শ্রেয়া তার বাবা আর নেই। এভাবে কাউকে সাদা কাপড়ে মুড়ে নিচে শুয়ে রাখলে সে আর কখনো কথা বলে না, উঠে বসেও না, হাসে না, আদর করে না। মাটির নিচের ঘর বানিয়ে রেখে আসা হয় তাকে, আর কখনো সে ফিরে আসে না। স্বামীর আকস্মিক মৃত্যুতে শোকাভিভূত হলেন ফাহিমা চরমভাবে। অন্তত নাটকটুকু এমনই করলেন, বারবার মূর্ছা গেলেন। স্বামীর শোকে কাহিল ফাহিমা আর শ্রেয়া চলে যাবে বলে ঠিক হলো রাজশাহী, ওর নানু বাড়ি। শ্রেয়া, তুই চলে গেলে আমি খেলবো কার সাথে? তোকে অমিতদের বাড়ি তেঁতুল পেরে এনে দিব, প্লিজ যাস না। মন খারাপ করে পাশাপাশি বসেছিল শ্রেয়া আর সাইফ। কিন্তু মাম্মা বলেছে এখন থেকে আমাদের নানু বাড়ি থাকা নাকি সেফ। বাবা তো নেই আর। বলতে বলতে ঠোঁট ভেঙে কেঁদে ফেললো শ্রেয়া। আমার রেড বলটা দিব তোকে, তাহলে থাকবি? কি উত্তর দেবে জানে না শ্রেয়া। ফিশ জারের 2টো ফ্লাওয়ার হর্নও দিব, প্লিজ যাস না। আবার কবে ফিরে আসবি তোরা? আমি কিন্তু ওয়েট করব তোর জন্য। আচ্ছা চলে আসবো আবার। টল টল করা চোখ ভর্তি পানি নিয়ে উত্তর করে শ্রেয়া। শ্রেয়া চলে গেল রাজশাহী। সাইফও বড় হতে থাকলো। ধীরে ধীরে সে বুঝতে পারলো কিশোর বয়স থেকে ওর ভালোবাসা শ্রেয়ার জন্য। কতদিন করে বাবাকে বলেছে শ্রেয়াদের খোঁজ নিতে, কিন্তু রাজশাহীতে শ্রেয়া নানু বাড়ির ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে জানলেন ওনারা সেখানে আর থাকেন না। এভাবে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। আর গড়াতে থাকে বছরের পর বছর। মামিরা প্রথমে কিছু না বললেও ধীরে ধীরে এটা বোঝাতে শুরু করলো শ্রেয়ারা এখানে উটকো ঝামেলা। অথচ এই মামিগুলো আগে কত আদর করতো তাকে। বাবাকে ভুলতে পারে না শ্রেয়া। কতদিন বাবা ওকে ডাকে না। সাইফও নেই এখানে। মামা তো ভাই বোনগুলো ওকে এড়িয়ে চলে। প্রায় 1 মাস পর হঠাৎ শ্রেয়া শুনলো ওর মাম্মা নাকি কোথাও চলে গেছে। অথচ তখন ওনার ইদ্যৎকালীন সময়। এই তো মায়ের কাছে সেদিন পার্কে যাওয়ার বায়না করলে তিনি বুঝিয়েছিলেন ইদ্যৎকালীন সময় আসলে কি। স্বামী বিয়োগের পর প্রতিটা মুসলিম নারীকে এই নিয়ম মানতে হয়। মায়ের কাছে যাওয়ার জন্য কেঁদে কেঁদে অস্থির হয় বাচ্চা মেয়েটা। অসুস্থ হয়ে গেল। সব সময় কাঁদে আর বলতে থাকে তার মাম্মাকে চাই, বাবাকে চাই। পরের অসুস্থ বাচ্চা সামলাতে বিরক্ত মামিরা মেরে বসতো মেয়েটাকে। আহারে, বাবার ছোট্ট পরিশ্রেয়সী। হুট করে নিখোঁজ হওয়া শ্রেয়ার মায়ের খোঁজ পাওয়া গেল প্রায় 1.5 মাস পর। বিয়ে করেছে, তাও নাকি আবার বাবুল আঙ্কেলকে। মুহূর্তে খবর ছড়িয়ে গেল। সাথে এটাও স্পষ্ট হয়ে গেল আমজাদ সাহেবের মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং সুপরিকল্পিত উপায়ে খুনির পরকীয়ার থাবায় প্রাণ হারানো এক সৎ মানুষ। বংশের অবমাননা মেনে নিতে পারলেন না শ্রেয়ার মামারা, যার কারণে সেই ছোট বয়স থেকে শুনতে হয়েছিল অকথ্য সব কটু কথা। কিসব অদ্ভুত রুলস রেগুলেশন ওর জন্য। দামি ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেনে পড়া শ্রেয়াকে ভর্তি করা হলো স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমজাদ সাহেবের পেনশনের পুরো টাকা থাকতো বড় মামার কাছে। মামিরাও কেউ ছাড় দেননি। সবাই শুধু শাসন করতে চেয়েছে, যেন মায়ের মতো করতে না পারে। অথচ কখনো স্নেহের হাত কেউ রাখেনি। মামিদের কটু কথা, কখনো বেধড়ক মার থেকেও কেউ রক্ষা করেনি।
অসুস্থ নানু অবশ্য শ্রেয়াকে আদর করতেন, কিন্তু তিনি গত হলেন শ্রেয়ার বয়স যখন 12। সদ্য বয়সন্ধিতে আসা কিশোরী নিজের গোপন সমস্যার কথা কাউকে বলতে পারেনি। ভেবেছিল ও হয়তো আর বাঁচবে না। কঠিন অসুখ করেছে ওর। আহারে জীবন, বাবার মৃত্যু, মায়ের ধোকা, মামাদের রাগ, মামিদের কটু কথা শুনে এভাবেই বড় হচ্ছিল শ্রেয়া নামক হতভাগীটা। সামান্য থেকে সামান্য কারণে মামিরাও গায়ে হাত তুলতো, খেতে দিত না। কিছুতেই ভুলতে পারে না সেসব দুর্বিষহ দিন। জানালার কাছে একটা কাকের ঠোকাঠুকিতে স্মৃতিচারণ থেকে বাস্তবে ফেরে শ্রেয়া। তখন না বুঝলো বাবুল আঙ্কেল আর ওর মা ফাহিমার নোংরা সম্পর্ক এখন স্পষ্ট ওর কাছে। গত রাতে ও নিজেই খুব খারাপ কাজ করেছে। সাইফ নিশ্চয়ই ওকে ওর মায়ের মতো ভাবছে। ও কেন নিজেকে সংযত করলো না? হিট অফ দ্য মোমেন্টে ও নিজে আরো কাছে টেনেছে সাইফকে। সাইফ নিজেকে সংযত করেছে, অথচ তখন আরো নিজেকে সঁপে দিয়েছে। অনুশোচনায় দগ্ধ হতে থাকে শ্রেয়া। 87 দিনের বিবাহিত জীবনে তনিমা বেগম কখনো তানিমকে ওর কাছাকাছি আসতে দেননি। কড়া পাহারায় রেখেছে সবসময়। জমির দলিল বা টাকা না আনলে তানিমের সাথে দাম্পত্য শুরু করতে দিবেন না তিনি। এসব ভেবেই চোখ থেকে অঝরে পানি পড়ছিল শ্রেয়ার। এবার সাইফও ওর থেকে মুখ ফিরিয়ে নিবে, এসব ভেবেই কেঁদে চলেছে শ্রেয়া। সবাই আসলেই ঠিক, ওর রক্তই খারাপ। টুং করে মেসেজ টোন বেজে ওঠে। চোখ মুছে মেসেজ ওপেন করে শ্রেয়া। সাইফ মেসেজ করেছে, গেট রেডি, আই উইল বি হিয়ার ইন আ ফিউ মিনিটস। কোথায় যেতে হবে? ঝটপট রিপ্লাই করে শ্রেয়া, ইউ ডোন্ট নিড টু নো। মেসেজ করে রেডি হয়ে নিচে নামতেই দেখা মেলে সাইফের কালো গাড়িটার। মেরুন রঙের শার্ট, কালো জিন্সে শ্যামবর্ণের সুদর্শন মুখবিবরে শ্রেয়াকে দেখে আরো ঝলমল করে ওঠে। সিগারেট ধরিয়ে অপেক্ষা করছিল ওর জন্য। ওকে দেখতেই পা দিয়ে পিষে দেয় সিগারেটটা। গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে কুর্নিশ করার মতো করে বলে, আসুন শ্রেয়সী ম্যাডাম, এই গাড়িতে আপনার পদধূলি দিয়ে গাড়িটাকে ধন্য করুন। শ্রেয়া ভেবেছিল সাইফ হয়তো রেগে আছে ওর ওপর, কিন্তু সাইফকে স্বাভাবিক কথা বলতে দেখে খুশিতে আবারও ঝুমঝুমিয়ে ওঠে। ধানমন্ডি কাজী অফিসের সামনে থামাতেই হকচকিয়ে গেল শ্রেয়া। কাপা স্বরে প্রশ্ন করে, এখানে কি সাইফ? এখানে আমার কিছু কাজ আছে, চল নাম গাড়ি থেকে। আমি যাব না, দৃঢ় গলায় বলে শ্রেয়া। প্লিজ শ্রেয়া, তোর পা দুটো ধরি, আমাকে আর দূরে রাখিস না প্লিজ, অনুনয় করে সাইফ। এটা হয়? এটা অসম্ভব। লোকে কি বলবে? তাহলে তো ওদের কথাই সত্যি হলো। প্রেমিকের সাথে পালিয়ে আমি বিয়ে করেছি। যার যা ইচ্ছা বলুক, আমি তো জানি, আমার মন জানে, তোকে আমি ভালোবাসি। এই এখানে হাত রেখে দেখ, এই হাত তোর জন্যই বিট করে আজও। শ্রেয়ার হাত টেনে নিয়ে নিজের বুকের ওপর রাখে সাইফ। আমার জীবনটা তোর নামে করে দিতে দে প্লিজ। এবারে শ্রেয়ার হাত দুটো টেনে নিজের কাছে আনে সাইফ। খুব আকুলতা নিয়ে বলে, প্লিজ শ্রেয়া, আরেকটা বার আমাকে ভরসা কর। তোকে অমিতদের বাড়ি তেঁতুল এনে দিব, আর রেড বলটাও দিয়ে দিব। হঠাৎ সাইফের মুখে এগুলো শুনে কেঁপে ওঠে শ্রেয়া। এগুলোই ছিল সাইফের সাথে ওর শেষ কথা। এখনো মনে রেখেছে সাইফ। তাছাড়া ও নিজেও চায় একান্ত আপন কাউকে। দিন শেষে বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস নিতে চায়। দ্বিধাবোধ থেকেই যায় ওর মধ্যে। কিন্তু আঙ্কেল আন্টি কি রাজি হবেন? তুই চল তো আগে ভিতরে, গেলেই বুঝবি। কাজী অফিসের রুমে ঢুকতেই চমকে ওঠে শ্রেয়া। সাইফের বাবা মায়ের পাশে বসে আছে ওর নানা ভাই। নানা ভাইকে দেখে কেঁদে ফেলল শ্রেয়া। তোর এত কষ্ট বোন, আমাকে একবারও বলিসনি। সাইফ আমাদের না জানালে আমরা তো তানিমের কথাই বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করতে না চাইলেও ওরা এমন পরিস্থিতি তৈরি করেছিল যে আমিও ধোঁকা খেয়েছিলাম। তোর ছোট মামা জাফর আমাদের বলেছে আসলে তানিম বাজারের প্লটটার জন্য তোকে বিয়ে করেছিল। ইকবাল নাকি ওকে আশ্বাসও দিয়েছিল ওইটা তোরই। অথচ বিয়ের পর ইকবাল পুরোপুরি অস্বীকার করে সেই কথা। এতে রাগ বাড়ে তানিম আর ওর মায়ের। সে রাগের বশবর্তী হয়েই এত কিছু। আমায় ক্ষমা করে দে বোন, তোকে আগলে রাখতে পারিনি। আতিয়ার উদ্দিনের চোখও ছলছল করতে থাকে। এখন এসব কথা থাক, শুভ কাজটা আগে সেরে ফেলা যাক, বলে ওঠেন সাইফের বাবা তরিকুল সাহেব। এভাবে এক সন্ধ্যায় বিয়ে হয়ে গেল সাইফ আর শ্রেয়ার, আড়ম্বরহীন ভাবে। কবুল বলার সময় বারবার বাবার মুখটা ভেসে উঠছিল শ্রেয়ার মানসপটে। খুব শীঘ্রই রিসেপশন পার্টির আয়োজন করে তোকে ঘরে তুলে নেব শ্রেয়া মা,
বললেই জড়িয়ে ধরলেন শশী বেগম। অপরদিকে ভালোবাসার মানুষকে সিলমোহর করে নিজের নামে লিখে আবেগে আপ্লুত ছোটবেলার দুই খেলার সাথী, এখন থেকে তারা জীবন সাথী। ওয়েলকাম ইন লাইফ মাই বেটার হাফ। জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোর পাশে থাকবো, ইনশাল্লাহ। আই উইল বি দ্য বেস্ট হাজব্যান্ড, দেখে নিস তুই। হাতটা আর মাথার ওপর রেখে বলতে থাকে সাইফ। সাইফের কালো গাড়িটা যখন স্টেয়ার বিল্ডিং এর নিচে এসে থামলো, তখন রাত প্রায় 11টা বাজে। বিয়ের কাজ সেরে একটু মার্কেটে গিয়েছিল ওরা। বড় এক ট্রলি ব্যাগ ভর্তি করে বিয়ের শপিং করে দিয়েছে সাইফ। এসবের কোনো দরকার ছিল না সাইফ, কেন কিনতে গেলি এত কিছু? স্বামীকে তুই করে বলছিস কেন? ব্যাগটা উঠিয়ে দিয়ে আসি চল। ইস, তুমি যে কেন উপরে যেতে চাইছো আমি জানি না ভাবছো সাইফ সাহেব, মনে মনে বলতে থাকে শ্রেয়া। তবে একটু জ্বালাতে মন চাইছে ওর। সরল গলায় বলল, আরে এটা তো ট্রলি সিস্টেম। তুই তুমি লিফটে উঠিয়ে দিলে আমি চলে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না সাইফ। চোখ সরু করে সাইফ কিছুক্ষণ শ্রেয়ার দিকে চেয়ে থাকে, এক ঝটকায় নিজের অনেকটা কাছে টেনে আনলো। আকুতি ভরা কণ্ঠে বলে, আজকে কোনোভাবেই আমাকে আটকাতে পারবেন না মিসেস আহমেদ। কাল থেকে শরীরের রক্ত গরম হয়ে আছে, তোর শীতলতা না পেলে ঠান্ডা হবে না। আমি যাবই আজ, সারা রাত থাকবো, কোথাও যাব না। আমার অধিকার আজ বুঝিয়ে দিবি আমাকে। অনেক বছর অপেক্ষায় ছিলাম আমি, আমাকে তাড়াতে পারবি না আজ। বেলাহাস কথা শুনে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে শ্রেয়ার, আর মোছড়ামুছড়ি করছে ছাড়া পাওয়ার জন্য। ওর অবস্থা দেখে ছেড়ে দিল সাইফ। গাড়ি থেকে নেমে বাসার দিকে রওনা হলো নববিবাহিত দম্পতি। বাসায় এসে সোফায় গা এলিয়ে বসলো সাইফ, আর শ্রেয়া গেল চেঞ্জ করতে। কি মনে করে সাইফের কিনে দেওয়া বিয়ের শাড়িটা গায়ে জড়িয়ে নিল শ্রেয়া। খোলা চুলে ফ্রেশ হয়ে লাল শাড়ি পরে ও আর রুম থেকে বের হতে পারল না। কেমন লজ্জা লাগা শুরু হলো ওর। বেশ কিছু সময় শ্রেয়ার সারা শব্দ না পেয়ে খুঁজতে খুঁজতে বেডরুমে এসে শ্রেয়াকে এভাবে বসে থাকতে দেখে আবারও ঘোর লেগে গেল সাইফের। আজীবন লালন করা ভালোবাসা বউ সেজে ওরই অপেক্ষায়। এর থেকে চমৎকার দৃশ্য কোথাও নেই। সারপ্রাইজ সাইফ, শাড়িটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। সেসব কানে যায় না সাইফের। আচমকাই আরো কাছাকাছি এসে জড়িয়ে ধরে শ্রেয়াকে। মেঝে থেকে শূন্যে তুলে ধরেছে ওকে, যেন পিষে ফেলতে চায় নিজের বুকের মধ্যে। শ্রেয়া ধরে রেখেছে শক্ত করে। আজ ওদের প্রণয় পরিপূর্ণ। ওর মতো হতভাগিনীর কপালেও পাগলের মতো ভালোবাসার মানুষ আছে। ভাবতেই জল গড়ায় চোখ থেকে। একদম কাঁদবি না শ্রেয়া, ধমকে ওঠে সাইফ। আচ্ছা বলে আবারও কেঁদে ফেলে শ্রেয়া। নববধূ শাড়ি পরা আবেদনময়ী রূপ, সদ্য পাওয়া অধিকার, এবং সেই সঙ্গে হুট করে বৃষ্টির আগমনে পরিবেশটা কেমন গরম হয়ে উঠল সহসায়। সকল সংযম টুটে যায় সাইফের। অধরের গভীর চুম্বনে লিপ্ত হয়। কেমন ভাসিয়ে নিয়ে যায় শ্রেয়াকে। শার্টের বোতামগুলা টপাটপ খুলে ছুঁড়ে ফেলে দূরে যেন। গা কুটকুট করছে। লজ্জায় ঠেলে সরিয়ে বাধা দিতে চায় সাইফকে। 22 বছরের জীবনে পুরুষের সংস্পর্শে এর আগে না আসা শ্রেয়া সাইফের তাণ্ডবে দিশেহারা। শ্রেয়ার নারীদেহের প্রতিটা কোণায় নিজের ছাপ আঁকতে ব্যস্ত সাইফ। চূড়ান্ত ভালোবাসাবাসীর সময়টায় আঙুলের ভাঁজে ভাঁজে থাকা হাত দুটো বিছানায় চেপে ধরে হাসকি স্বরে সাইফ বলে ওঠে, ক্যান ইউ ফিল ইট শ্রেয়সী? ফিল মাই প্রেজেন্স ইনসাইড ইউ। ফিল মাই লাভ ফর ইউ জান। আজ থেকে ভালোবাসা শুধু তোর। সাইফ আজ ব্যস্ত হয়ে আছে ভালোবাসাকে নিজের করে নিতে, তাকে আদরে আদরে সব কষ্ট ভুলিয়ে দিতে। ভালোবাসার এই যন্ত্রণাময় অধ্যায় অজানাই ছিল শ্রেয়ার কাছে। অসহ্যকর যন্ত্রণাতেও এত সুখ থাকতে পারে, এই প্রথম অনুভব করল শ্রেয়া। শরীরী ভাষায় নিজের সবটা তুলে দিয়েছে সাইফের জিম্মায়। শুরুটা যন্ত্রণাময় হলেও শেষটা ছিল পরিপূর্ণতার। আজ রাতটা থাকুক ওদের মতো। শরীরী ভালোবাসায় সাইফ আজ তার ভালোবাসাকে নিজের করে নিয়েছে। শ্রেয়াও সঁপে দিয়েছে নিজেকে। কর্কশ অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে শ্রেয়ার। ভালোবাসার উষ্ণতা ছড়ানোর সে কি প্রচেষ্টা সাইফের। ভাবতেই লাজে হাঁসফাঁস করে উঠে শ্রেয়া। ওর ওপর হাত পা ছড়িয়ে ঘুমিয়ে থাকা সাইফের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে উঠে পড়ে। এই ঘুমন্ত বাঘকে জাগিয়ে দেওয়ার কোনো মানে নেই। দেখা গেল আবারও চেপে ধরবে। তার চেয়ে বরং ঘুমিয়ে থাক। সতর্কতার সহিত সাইফের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চায় শ্রেয়া। কোথায় পালাচ্ছেন ম্যাডাম শ্রেয়সী? তুই কি ভেবেছিস আবার চেপে ধরার আগে পালাবি? চোখ তখনও ঘুমে বন্ধ হয়ে আছে।
আচমকা ঝটকা দিয়ে বিছানায় টেনে এনে নিজের সঙ্গে ঝাপটে ধরে সাইফ। আমার মর্নিং টিটা না দিয়ে চলে যাচ্ছিস কেন? সেজন্য আমাকে কিচেন পর্যন্ত যেতে হবে তো? যাও লাগবে না, তুই আমার মর্নিং টি। আবার এক পাগলাটে প্রেমিকের ভালোবাসার তাণ্ডবে পড়ল শ্রেয়া। এই অসহ্যকর ভালোবাসা তো ওরও চাই। কাশিমপুর কারাগার, ঢাকা। নারী সেল। 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক 45 বছরের মহিলা আসামি ফাহিমা আক্তার জীবনের ভয়াবহ পাপের সাজা ভোগ করে চলেছে প্রায় 13 বছর যাবৎ। অথচ পাপ যা করেছিল তার সাজা না পেয়ে অন্য একজনের খুনের সাজা কেটে চলেছে এত বছর যাবৎ। এই 13 বছরে কেউ কোনোদিন দেখা করতে আসেনি ওনার সাথে। বাবা মা বা তার ছোট্ট ছানা শ্রেয়সী। শূন্য তার জীবনের হিসেবের খাতা। অথচ নিজে ভালো থাকবে সেই চিন্তা করে তো খুন করতেও দ্বিধা করেনি। ওষুধ খেয়ে নষ্ট করেছিল তার পেটে থাকা 3 মাসের ভ্রূণটাকে। আর আমজাদকে তো নিজ হাতে বিষ দিয়েছিল। আলু ফুলকপি ভাজি ছিল আমজাদ সাহেবের সব থেকে পছন্দের খাবার। সেই পছন্দের খাবারকেই বিষাক্ত করেছিল সে। মারা যাওয়ার আগ মুহূর্তেও লোকটা নিজের কথা না ভেবে শ্রেয়াকে নিয়ে ভেবেছে কেমন আছে সেই মেয়েটা। স্ত্রী হিসেবে সে সব থেকে জঘন্য অপরাধ করেছে, মা হিসেবেও ব্যর্থ। বাবুল ছিল আমজাদের বন্ধু। ঠোঁটে সবসময় হাসি লেগে থাকা বাবুল চমৎকার রসিকতা জানত, মাতিয়ে রাখতো চারপাশটা। কিভাবে যেন বাবুলের দিকে আকর্ষিত হয়ে গিয়েছিল ফাহিমা। আমজাদ তাকে কোনো কিছুতেই বাধা দেয়নি কখনো, স্বাধীনভাবে উঠতে দিয়েছে। তার ভাইগুলোকে আমজাদ ভালোবাসতো নিজের ভাইয়ের মতো। আমজাদের মতো এত ভালো স্বামী, পুতুলের মতো মেয়ে শ্রেয়সী, অর্থ প্রাচুর্য কোনো কিছুতেই কমতিতে ছিল না ওরা। তারপরও নিষিদ্ধ আকর্ষণে বাবুল আর সে জড়িয়ে গেল অনৈতিক সম্পর্কে। সবকিছু ঠিক চলছিল। এর মধ্যে বাবুলের ডিভোর্স হয়ে গেলে ফাহিমাকে নিজের করে নিতে চায়। সেক্ষেত্রে বড় বাধা আমজাদ। ওকে দুনিয়া থেকে কৌশলে সরিয়ে ফেলতে পারলে আমজাদের সম্পদ, বাড়ি গাড়ি সবই পেয়ে যাবে তারা। এভাবেই একদিন প্ল্যান করে দুনিয়া থেকে সরিয়ে দেয় আমজাদকে। আজ থেকে 14 বছর আগে। ফাহিমা আর শ্রেয়া তখন রাজশাহী থাকছে ওর বাবার বাড়ি। অনেকদিন হয়ে গেছে সে স্বামী শোক করছে, এমনটাই মনে হলো ফাহিমার। এক ভোরে কেউ ঘুম থেকে ওঠার আগে বের হয়ে গেলেন ঢাকার উদ্দেশ্যে। বাবুল সেখানেই আছে। বিয়ে করে 1.5 মাস সংসারও করে ফেলল। বাবুলের জঘন্যতম রূপ সামনে এসেছিল তখন। অকথ্য গালাগালি, নিয়মিত মদ খাওয়া, পতিতালয়ে যাওয়া তার নিত্য অভ্যাস। আমজাদের টাকা পয়সা যা ফাহিমা হাতিয়ে এনেছিল সে সব কেড়ে নিল। টাকা না দিতে চাইলে ওকেও বিষ দিয়ে মেরে ফেলতে চাইতো। এর মধ্যে ফাহিমার ভাইয়েরা খবর পেয়ে নিতে এলো ওদের। তখনও ফাহিমার মনে হয়নি তার ভাইদের আসল উদ্দেশ্য কি হতে পারে। ঢাকা থেকে রাজশাহী ওদের বাড়ি দুজনকে এনে বেদরক পিটিয়েছিল বাবুল আর ফাহিমাকে। বাবুলকে মেরে আধমরা করে অচেতন অবস্থায় ফেলে এসেছিল কোন এক নদীর পাড়ে। সেই যাত্রায় ফাহিমা মার খেয়ে বেঁচে গেল, বাবুল মারা যায়। পুলিশ কেস হয় ফাহিমা আর ওর 3 ভাইয়ের নামে। সেই সময় রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে প্রায় 20 লাখ টাকা দিয়ে ফাহিমার 3 ভাইয়ের নামের মামলা তুলে নিল। ফাহিমা ছাড়া পায়নি। একমাত্র মেয়ে বলে ফাহিমার বাবা আতিয়ার উদ্দিন নিজের প্রতিপত্তি দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড থেকে রক্ষা করেন ফাহিমাকে। কেস চলে প্রায় বছরখানেক যাবৎ। তারপরে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয় সে। এরপর থেকে আর কেউ দেখা করতে আসেনি কোনোদিন ওর সাথে। ভাইয়েরা তো কবেই মুখ ফিরিয়ে নিয়েছে। আতিয়ার উদ্দিনও কোনোদিন আসেননি। বেঁচে আছেন কিনা তাও ফাহিমা জানে না। নারী সেলের কনস্টেবলের কথায় পুরানো স্মৃতিচারণ থেকে বাস্তবে ফিরে ফাহিমা। এই প্রথম তোমার সাথে কেউ দেখা করতে এসেছে ফাহিমা, এসো আমার সাথে। আমার আব্বা? না, একটা মেয়ে, নাম বলেছে শ্রেয়সী জামান। ধক করে ওঠে ফাহিমার বুক। তার মেয়েটা বড় হয়ে গেছে। কত বছর হলো যেন মেয়েটার। ছলছল চোখে এগিয়ে যায় সে। ভিজিটিং রুমে আসতেই দেখতে পায় ফাহিমা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা যে আমজাদের দেখলেই বোঝা যায়। বাবা মেয়ের বড্ড মিল চেহারায়। শ্রেয়া, কেমন আছো আমার সোনা বাচ্চাটা? 2 চোখ দিয়ে জল বেরিয়ে আসতে চায় শ্রেয়ার। আজ তার জবাব চাই। কেন মাম্মার সাজানো গোছানো রঙিন দুনিয়াটা নষ্ট করে দিয়েছিল? আমার বাবাকে তুমি মেরেছিলে, তাই না? এত বছর পর এসব কথা না বলে তোমাকে একটু দেখতে দাও বাচ্চাটা। একটু ছুঁয়ে দেখি আমার বাচ্চাটাকে, কত বড় হয়ে গেছে। খবরদার, আমাকে ছোবে না।
ওই হাতে আমার বাবার রক্ত লেগে আছে। আমরা তো ভালো ছিলাম, কেন এরকম করলে তুমি? বাবা তো তোমাকে অনেক ভালোবাসতো, তারপরও কিভাবে পারলে এটা তুমি? অঝরে কাঁদতে থাকে শ্রেয়া। উত্তর দিতে পারে না ফাহিমা, শুধু চেয়ে থাকে অপলক। 13টা বছর ধরে সাজাপ্রাপ্ত তিনি। এত বছর শুধু জীবনের হিসাব মিলিয়ে চলেছেন তিনি, যা দিন শেষে শূন্যে ঠেকে। পিছন থেকে কেউ একজন আগলে ধরে শ্রেয়াকে। ফাহিমা শ্রেয়ার পিছনে দাঁড়ানো যুবকের দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে অস্ফুট স্বরে বলে, সাইফ, চিনতে পেরেছেন আন্টি তাহলে? তুমি তো একেবারে ওইরকমই আছো, চিনব না কেন? শ্রেয়ার আমি বিয়ে করেছি আন্টি, দোয়া করবেন আমাদের জন্য, আশা করি ভালো থাকবেন। চলো শ্রেয়া। হাত ধরে টেনে শ্রেয়াকে সরিয়ে আনতে চায় সাইফ। ওই পাষাণ মহিলার ছায়াও শ্রেয়ার ওপর পড়তে দিবে না সে। কিশোরীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস। ঝগড়ার জেরে কিশোরীর হাতে নির্মমভাবে খুন মা। সোশ্যাল সাইটের এই সংবাদটায় চোখ আটকে যায় শ্রেয়ার। পুরো ঘটনা পড়তেই থমকে যায়ও, কারণ সেই কিশোরী ছিল তান্নি। বিস্তারিত সংবাদে বলা হয়, প্রাইভেট শিক্ষকের সাথে সম্পর্কের কিছুদিন পরে ধোঁকা দিয়ে অশ্লীল ভিডিও ফাঁস করে দেয় সেই শিক্ষক। মায়ের কটু কথা সহ্য করতে না পেরে কুপিয়ে জবাই করে সেই কিশোরী। প্রতিবেশীরা কিশোরীর মাকে উদ্ধার করে গায়ে অসংখ্য আঘাত নিয়ে হাসপাতালে নেয়ার আগেই প্রাণ ত্যাগ করেন কিশোরীর মা তানিমা বেগম। পুলিশি হেফাজতে রয়েছে কিশোরী তান্নি। সংবাদটা পড়ে মন খারাপ হয় শ্রেয়ার। তান্নি ছোট মানুষ ছিল, মা আর ভাইয়ের আদেশ পালন করেছে শুধু। ওর পরিণতি এমন হোক শ্রেয়া কখনোই চায়নি। শ্রেয়া আরো কিছুক্ষণ ঘাটাঘাটি করলো সংবাদটা নিয়ে। তানিমের ব্যাপারও পেল অন্য একটা সংবাদ মাধ্যমে। প্রায় 4 মাস ধরে নাকি নিখোঁজ রয়েছে কিশোরীর বড় ভাই। হুট করে চাকরি হারিয়ে তার নাকি কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছিল। এরপর এক সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। পুলিশও কোনো হদিস বের করতে পারেনি, তবে ধারণা করা হয়েছে বেশ কিছু ঋণ ছিল তার, এজন্যই গা ঢাকা দিয়ে পালিয়ে থাকে কিশোরীর বড় ভাই। মায়ের মৃত্যু বা পুলিশ হেফাজতে বোনের সাথে দেখা করতে আসেনি। খবরটা পড়ে কিছু সময় স্তব্ধ হয়ে রইল শ্রেয়া। উপরওয়ালার বিচার বড়ই কঠিন, কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারেনি। কয়েক মাস পর রিসিপশন পার্টির পর শ্রেয়া তখন সাইফদের সাথে থাকা শুরু করেছে। শশী বেগম আর তরিকুল সাহেবের মতো ভালো মানুষেরা এই ধরনীতে এখনো আছে বলেই ধরনী টিকে আছে এখনো। শ্রেয়ার মনে হয় না সে আগের এতিম মেয়েটাও। সামান্যতম স্নেহের আশায় সবসময় মুখিয়ে থাকতো সে। কিছুদিন যাবৎ সাইফ খুব ব্যস্ত। ঢাকা খুলনা করতে হচ্ছে নিয়মিত। সিপোর্টে আসা কাঁচামালে ভেজাল মেশানো হচ্ছে। সাইফ ভেবে পাচ্ছে না ঝামেলাটা আসলে কোথায়। এই ইঁদুর বাদরখোর চাইনিজগুলা কোনো ভেজাল করছে নাকি? রাতে ফিরে একসাথে খেতে বসে জিজ্ঞেস করে শ্রেয়া, আমার সাংহাইয়ে যেতে হবে শ্রেয়া। তুই না মানে তুমি যাবে? শ্রেয়া আলটিমেটাম দিয়েছে সাইফকে তুমি করে বলার। বেচারা অভ্যাস বদলাতে পারছে না। ভুলে তুই ডাকলে সেদিন মায়ের কাছে শুতে চলে যায় শ্রেয়া। ব্যাস, ওই দিন রাতে ঘুমের ভবলীলা সাঙ্গ হয়ে যায় ওর। আচ্ছা ফ্যাসাদে পড়ে আছে সাইফ। ওই সাপ ব্যাং খাওয়া দেশে আমি জীবনও যাব না। ছি, ইয়াক। নাকসকে উত্তর করে শ্রেয়া, আরে না, বাঙালি রেস্টুরেন্ট আছে ওখানে। চল, মানে চলো যাই, হানিমুনটা সেরে আসি। হবে না সাইফ, তুমি চলে গেলে অফিসটা দেখবে কে? বাবাও তো নেই দেশে। আমি সাংহাইয়ের কাজ সেরে একসাথে ব্যাংকক চলে যাব। তারপর সারাদিন শুধু, বলেই চোখ টিপল। মাথায় সারাদিন এগুলোই চলে না তোমার? লাজক স্বরে বলে শ্রেয়া। ততক্ষণে কফি নিয়ে বারান্দায় বসেছে দুজন। কত কথা জমা হয় সারাদিনে শ্রেয়ার, কত কি করেছে তার ফিরিস্তি দিতে থাকে। আর সাইফ চেয়ে চেয়ে দেখতে থাকে নিজের কৈশোরে লালন করা ভালোবাসা। ওর অর্ধাঙ্গিনী, চোখে মুখে উপচে পড়া খুশি মেয়েটার। শ্রেয়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে আকুল গলায় বলে, শ্রেয়সী প্লিজ চল ব্যাংকক। একা যেতে হবে না, আমি সাংহাই থেকে ফিরে এলে একসাথে যাব। ততদিনে এইদিকে অফিসের কাজ এগিয়ে রাখবি তুই। ইজ দ্যাট ওকে? স্বামীর আকুতি ফেলতে পারে না শ্রেয়া, রাজি হয়ে যায়। আচমকা কোলে তুলে নেয় সাইফ ওকে, এগিয়ে যায় রুমের দিকে। মধ্যরাতে নিস্তব্ধতা ভেঙে শোনা যায় মিষ্টি কলকলে হাসি। কিছুক্ষণের মধ্যে হাসির বদলে শোনা যেতে থাকে চাপা মেয়েলি চিৎকার আর অনবরত নেয়া পুরুষালী নিঃশ্বাসে। দু সত্তা মেতে উঠে নারী পুরুষের আদিম খেলায়।
সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু হয় এই খেলায় মিটে যায় সমস্ত দূরত্ব। কেটে গেছে অনেকটা সময়। সাইফ আর শ্রেয়ার প্রথম সন্তানের আগমনে মুখরিত ওদের বাড়িটা। ওদের শ্রেয়ান রাইফ আহমেদ, যার বয়স তখন 2 বছর। ফোলা ফোলা গালের ছেলেটা দেখতে অবিকল সাইফের মতো, বাবার মতোই অসম্ভব ভালোবাসে তার মাকে। আঠার মতো লেগে থাকে মায়ের সাথে সে। শ্রেয়াও নারী ছাড়া ধন, ছেলেটাকে কাছছাড়া করে না কোনো সময়। মা ছেলের অতিরিক্ত ভালোবাসায় বেচারা সাইফ চিড়ে চ্যাপ্টা। কি রে বেটা, তো দাদা ভাই যে বাইরে যাচ্ছে, তুই না যে মায়ের কোলে বসে আসিস কেন? যা না বাপ আমার, চল আমি দিয়ে আসি। দাদা ভাই অনেক কিছু কিনে দিবে তোকে। দুপাশে মাথা নাড়ে বাচ্চাটা। মাকে ফেলে যাবে না। ওকে এভাবে তাড়াতে চাইছিস কেন? বিরক্ত হয় শ্রেয়া। তুই আমাকে তুই করে বলিস তখন কিছু হয় না, আর আমার সামান্য স্লিপ অফ টাং হলেই যত নকরা করিস তখন। রেগে গেল সাইফ। আবারও কোলে তুলে শ্রেয়ানকে তরিকুল সাহেবের কাছে গছাতে চায়ও। একবার ছেলেকে সরাতে পারলে শ্রেয়াকে নিয়েও পগার পার। সারাদিন আর দেখা যাবে না ওকে, এ প্ল্যানই আছে সাইফ। বেটা ওর বউকে দূরে সরিয়ে রাখে সবসময়। তোকে জীবনেও হানিমুনে যেতে দেব না শ্রেয়ান, দেখে নিস। হানিমুনে যাওয়ার সময় হার্ট অ্যাটাকের নাটক যদি না করেছি, তাহলে আমিও তোর বাপ না। হো, মনে মনে বলতে থাকে সাইফ। আবার আদরে কণ্ঠে ছেলেকে বলে, সোনা বাচ্চা শ্রেয়ান, চলো যাই। দাদি তোমার ওয়েট করে আছে বাবা। দাদির কথা শুনেই চলে যায় শ্রেয়ান। দাদি তো ওর মায়ের মতোই প্রিয়। একদিন ছেলেকে নিয়ে পার্কে এসেছে শ্রেয়া। বাচ্চাদের সাথে খেলতে দিয়ে পার্কের বেঞ্চিতে বসে দেখতে থাকে অদূরে থাকা ছেলেটা। হঠাৎ নাকে কেমন উৎকট গন্ধ টের পায়ও। এদিক ওদিক তাকিয়ে দেখে অদূরে পড়ে রয়েছে মানসিক ভারসাম্যহীন এক পাগল। সারা গায়ে থকথকে হলদেটে ঘা, গড়িয়ে পড়ছে পুষ। হামাগুড়ি দিয়ে পাগলটা ওর সামনে দিয়ে চলে যায়। যাওয়ার আগে এক পলক তাকায় ওর দিকে। গা গুলিয়ে ওঠে শ্রেয়ার। পাগলটার চেহারা কেমন চেনা চেনা লাগে শ্রেয়ার কাছে। চোখ দুটো চেনা লাগছে। হ্যাঁ, এই চোখে একদিন নিজের মৃত্যু ফুটে উঠতে দেখেছে শ্রেয়া। তানিম। শকতোক্তি করে শ্রেয়া। আবারও গা গুলিয়ে বমি চলে আসে শ্রেয়ার। বিকালে অফিস থেকে ফিরে শুনে মা ছেলে পার্কে আছে। ব্যাস, সাইফও হাজির। নিজের ওরসজাত সন্তানকে চোখের সামনে দেখতে যে কতটা প্রশান্তি পাওয়া যায়, শ্রেয়ান জন্মানোর পর অনুভব করতে পেরেছে সাইফ। শ্রেয়ার কাছে আসার আগেই দেখতে পায় পাগল লোকটাকে ওর সামনে দিয়ে যেতে দেখে কেমন স্তম্ভিত হয়ে আছে শ্রেয়া। ক্রূর হাসি ফুটে ওঠে ওর ঠোঁটে। নিজের এই রূপ দেখাতে চায় না ও শ্রেয়াকে। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে সে। তানিমের এই অবস্থা সাইফ করেছে। মানসিক ভারসাম্যহীন না তানিম, এই জন্যই শ্রেয়াকে দেখে তাকিয়েছিল ওর দিকে। পয়জন দিয়ে এভাবে ওর শরীরের অবস্থা করেছে। নিয়মিত খোঁজ রাখে তানিমের, যেন মারা না যায়। অসুস্থ বেশি হয়ে গেলে চিকিৎসা করে আবার পয়জন ইনজেক্ট করায়। এত সহজ করে তো মরতে দিবে না ও তানিমকে। মরার জন্য তড়পাতে হবে, প্রার্থনা করতে হবে বারবার। অসহায়ত্ব হারে হারে টের পেতে হবে তানিমকে। কিছু মাস পর খবর এসেছিল সাইফের কাছে। চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়েছে তানিম। ঠিক হয়তো সেভাবে, যেভাবে শ্রেয়া করেছিল। হসপিটালের করিডোরে শ্বাস আটকে দাঁড়িয়ে আছে সাইফ। লেবার রুম থেকে ক্রমাগত চিৎকার ভেসে আসছে শ্রেয়ার। ওর সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য শ্রেয়ার কষ্ট দেখলে ভালোবাসাটা আরো বেড়ে যায় হুড়হুড় করে। কিছুক্ষণ পর নার্স এসে তোয়ালে পেঁচানো বাচ্চাটা এনে কোলে দেয় সাইফের। শ্রেয়ানকে কোলে নেয়ার সময় সাইফের হাত কাঁপেনি, কিন্তু নার্স যখন বলল কন্যা সন্তানের জন্য আপনাকে অভিনন্দন, ব্যাস হাত কাঁপা শুরু হয়ে গেল সাইফের। তার ঘরে আল্লাহ রহমত পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, তার দরবারে লাখো শুক্রিয়া। মেয়েকে কোলে নিতে জল গড়িয়ে পড়ে সাইফের চোখ থেকে। কোনো রকমে প্রশ্ন করে নার্সকে, আমার ওয়াইফ? উনি ঠিক আছেন, আপাতত ওনার বিশ্রাম প্রয়োজন। শশী বেগম এগিয়ে এসে নাতনিকে কোলে নিতে চান। মাকে দেখে ভীষণ আবেগ আপ্লুত কণ্ঠে সাইফ বলে, আমার মেয়ের বিয়ে দেব না মা কখনো, নিজের কাছে রেখে দেব ওকে। কোনো কষ্ট ওকে টাচ করতে পারবে না মা। আচ্ছা দিস না, আপাতত আমার কোলে দে। মেয়েটাও তোর মতো দেখতে হয়েছে অবিকল, মাশাল্লাহ। অমায়িক হেসে নাতনিকে বকে জড়িয়ে নেন শশী বেগম। সদ্যজাত সন্তান কোলে নিয়ে অঝরে কেঁদে ফেলল শ্রেয়া। সেদিন ট্রাকের নিচে পড়ে মরে গেলে এই ছোট্ট পরীকে হারাতে হতো তার। মাকে কাঁদতে দেখে শ্রেয়ান আর সাইফ একসাথে ছুটে এলো।
আগলে ধরে বাপ ছেলে মিলে শ্রেয়াকে। আজ সত্যিকার ভাবে পরিপূর্ণ তাদের প্রণয়। নোট: গল্পটা কার কেমন লাগবে আমি জানি না। অনেকের কাছে মনে হতে পারে মডার্ন সিন্ডারেলা লিখেছি, কিন্তু এটা আমার বাস্তব অভিজ্ঞতা। 2004 সালে লম্বা চুল পেঁচিয়ে আমার খুব ক্লোজ একজন রিলেটিভকে যৌতুকের জন্য মেরে ফেলা হয়েছিল। শ্রেয়া বেঁচে গেল, বিপাশা নামের আমার সে আত্মীয় বাঁচতে পারেননি। মেয়ের অকাল মৃত্যু মেনে নিতে না পেরে 9 মাসের মাথায় মেয়েটার মা ব্রেন স্ট্রোক করে মারা যান। এর 3 দিন পর স্ত্রী কন্যার মৃত্যু মানতে না পেরে তার বাবাও মারা যান। পুরো পরিবারটা বছর পেরোনোর আগে শেষ হয়ে যায়। পৃথিবী থেকে নরপিশাচের কবলে পড়ে বিদায় নেওয়া বিপাশা নামের সেই বোনটার জন্য সবাই দোয়া করবেন। আসুন আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন, আমিন। আমজাদ সাহেব একজন বাস্তব চরিত্র। অমায়িকে রেলওয়ে কর্মকর্তা ঠিক এভাবেই 90 দশকে জীবন হারিয়েছেন। তার আসল নাম আমি উল্লেখ করলাম না। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা ওনাকেও জান্নাত নসিব করুন, আমিন। আপনারা যারা এই গল্পটা পড়বেন তাদের জন্য মন থেকে দোয়া করবেন সবাই। যে সকল ভাইয়ারা এই গল্পটা পড়বেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কারো জীবনে সাইফ হতে না পারলেও তানিম হবেন না।